أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا من. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আজকে আমাদের অপারেশন সানরাইজ মানে লাল মসজিদ অভিযানের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব। আজকে আলোচনা খুব বেশি লম্বা নয়, আমরা এই আর অল্প কিছু কথা শেষ পর্বটাতে থাকবে, আমরা বেশি সময় লাগবে না। তো আগের পর্ব দুটি পর্ব আমরা যারা শুনেছি বা লিখিত স্ক্রিপ্ট পড়েছি তাদের কাছে তো বিষয়টা পরিষ্কার। আর যারা পড়েনি বা শোনার সুযোগ হয়নি তারা আগ্রহ থাকলে আমরা আগেরটা পড়ে বা শুনে নিতে পারি। তো 2007 সালের 24 জুন সেদিন ছিল রোববার। তো পুরো শরীরে কালো বোরকায় আবৃত 10 জন নারী এবং আরো 20 জন লাঠিধারী পুরুষ। 10 জনের হাতেও নারীর হাতেও লাঠি ছিল এবং তাদের সাথে 20 জন যে পুরুষ ছিল তাদের হাতেও লাঠি ছিল। পুরুষ মানে হুজুর আর কি, মাদ্রাসার ছাত্র তালেব ইলম। তারা এই লাল মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে ইসলামাবাদের অভিজাত এলাকা, আমাদের ঢাকার যেমন গুলশান, বনানী ইত্যাদি বারিধারা অভিজাত এলাকা আছে না, তো সেই অভিজাত এলাকায় F8 এই এলাকায় প্রবেশ করলো তারা লাঠি সোটা নিয়ে। তো এরা সবাই ছিল লাল মসজিদের সংলগ্ন মাদ্রাসার ছাত্রছাত্রী। এবং তারা কি করলো, সবাই দল বেঁধে গিয়ে একটা চাইনিজ মেসাজ পার্লারে হামলা করলো, গিয়ে চড়াও হলো সেই মেসাজ পার্লারের উপর। এবং সেখানে মেসাজ পার্লারের দরজায় দাঁড়ানো 3 জন পাক নিরাপত্তা রক্ষীকে তারা নিরস্ত্র করে বেঁধে রেখে ভিতর প্রবেশ করলো পার্লারের ভিতরে। তো বোরকা পরা যে 10 জন নারী ছিলেন ছাত্রী, তারা সাথে সাথে ভিতরে ঢুকলো গটগট করে এবং দেখলো ভিতরে 7 জন চাইনিজ নারী এবং 2 জন পাকিস্তানি খদ্দের সেখানে ছিল। তারা নারীরা সেখানে গিয়ে বললো যে তাদের সাথে যেতে হবে, হুকুম দিল যে ভিতরে থাকা চাইনিজ নারী এবং 2 জন পাকিস্তানি খদ্দের তাদেরকে। তো পাকিস্তানি 2 জন খদ্দের এবং চাইনিজ নারীরা যেতে অস্বীকৃতি জানালো। তখন এই লাঠিধারী নারী রক্ষীরা তারা জোর জবরদস্তি করে তাদেরকে জোর করে লাল মসজিদে নিয়ে এলো। তো এর কিছুক্ষণ পর লাল মসজিদের যারা মুখপাত্র তিনি মিডিয়াকে জানিয়েছেন যে মেসাজ সেন্টারটিতে সেই মেসাজ সেন্টার তো আসলে নামে, কাজে মূলত সেটা একটি পতিতালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল সেটাকে। তো মেসাজ সেন্টারের মালিক পক্ষকে এর আগেও কয়েকবার সতর্ক করা হয়েছে যে আপনারা এমন অনৈতিক কাজ করবেন না। মেসাজ পার্লারে নারীদের দিয়ে পুরুষ খদ্দেরকে মেসাজ করানো আরো যা যা করার, রুদ্ধদ্বার ঘরে তারা নানা অনৈতিক কাজ করতে বলে লাল মসজিদ কর্তৃপক্ষের দাবি। বাস্তবেও তাই, এমনটাই হতো। এই ধরনের চাইনিজ মেসেজ পার্লার ইসলামাবাদে বেশ পুরো পাকিস্তান জুড়ে বেশ ছড়িয়ে পড়েছিল। তো অনেকবার সতর্ক করার পরও লাল মসজিদ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী তারা মেসাজের মালিক পক্ষ তারা সতর্ক হয়নি এবং এই জন্য উপযুক্ত কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি। তারা বেপরোয়াভাবে কোনো পাত্তা না দিয়ে লাল মসজিদের সতর্ক বার্তাকে তারা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল, অপকর্ম দুষ্কর্ম চালিয়ে যাচ্ছিল। এই জন্যই মূলত এই অপকর্ম রোধে, এই অনৈতিক কাজ রোধে, অসামাজিক কাজ এবং অসমীচীন কাজ রোধ করার জন্য মসজিদ কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এবং এই জন্য প্রশাসনকেও তারা জানিয়েছিল যে এই ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো প্রশাসন ওইদিকে ভ্রুক্ষেপ করেনি। এখন যেমন আমেরিকা অনেক দেশের মোড়ল, তো চীন
এবং চাইনিজ নাগরিক তারাও পাকিস্তানের এক ধরনের সবচেয়ে এলিট শ্রেণী হিসেবে বিবেচিত হতো, কারণ পাকিস্তান তখন এক ঘরে পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু চীন, এবং চীনের সাথে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন। তো চীনও সেটাকে সুযোগ হিসাবে নিয়ে চীনে পাকিস্তানের সর্বত্র ছড়িয়ে পড়েছিল, নানা ধরনের ব্যবসা বাণিজ্য তারা জড়িয়ে পড়েছিল। আমাদের বাংলাদেশে যেমনটা নির্দিষ্ট একটি দেশের ব্যবসা, নানা ধরনের স্বার্থ ব্যবসা বাণিজ্য চুষে নিয়েছিল গত 15টি বছর ধরে, তদ্রূপ পাকিস্তানকেও ঠিক এইভাবে না হলেও এত ব্যাপক এবং এত ভয়ঙ্কর ভাবে না হলেও বাংলাদেশের মতো মোটামুটি চীনের একটা বৃহত্তর একটা বড় একটা স্টেক পাকিস্তানে তা ছিল। যাক, চীন এবং পাকিস্তানের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমরা আলাদা একটা এই পর্ব ইনশাল্লাহ করব, বিস্তারিত আলোচনা করব। এ, তো 6 এপ্রিল 2007 সালে শরিয়া আইন বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছিল লাল মসজিদে জুমার পরে, সে থেকে আজ পর্যন্ত এই যত কাজ করেছে, যত লাল মসজিদ কর্তৃপক্ষ যত কাজ করেছে, তার মধ্যে সবচেয়ে জটিল এবং বিপজ্জনক সিদ্ধান্ত হলো এই চাইনিজ মেসেজ সেন্টারে হামলার বিষয়টিকে, পাকিস্তানি নিরাপত্তা কর্মী বা সাংবাদিকদের মতে আর কি। সেটা কিভাবে? তো মেসাজ সেন্টারে হামলা করেছিল লাল মসজিদের বা লাল মসজিদ যে মাদ্রাসা, সেই মাদ্রাসার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই স্কোয়াড, এই একটা দল ছিল, একটি গ্রুপ ছিল, ইউনিট ছিল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নামের। এই স্কোয়াডের অধীনে সেই মেসাজ সেন্টারে আক্রমণ আক্রমণ বলতে সেখানে রেড চালিয়ে সেখান থেকে ওই 7 জন চীনা নারী 2 জন পাকিস্তানি খদ্দেরকে ধরে নিয়ে আসা হয়েছিল। ওদের কোনো মারধর করা হয়নি, শুধু জোর করে এ, নিয়ে এসে লাল মসজিদে এনে তাদেরকে আটক করে রাখা হয়েছিল, তাতে সেটা কোনো দুর্ব্যবহার করা হয়নি। তো এই আমর বিল মারুফ নাহিয়াল মুনকার যে স্কোয়াড ইউনিট ছিল, সেটা মূলত লাল মসজিদের শরিয়া বাস্তবায়ন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল। তারা সমাজে বিভিন্ন অনৈতিক কাজ, শরীয়তের দৃষ্টিতে অনৈতিক কাজ থাকলে সেটাকে বাধা দিবে, জোর করে সেটাকে রোধ করবে, সেটা প্রতিহত করবে বা নির্মূল করবে, বা নিজেদের সাধ্য বা পরিকল্পনা অনুযায়ী সেটাকে তারা মোকাবেলা করবে। তো এই পরিকল্পনার অধীনে এই আমর বিল মারুফ নাহিয়াল মুনকার বা পাকিস্তানে তানফিজে শরিয়ত বাস্তবায়ন যে পরিকল্পনা ছিল লাল মসজিদের, এবং সেটা যে ঘোষণা দিয়েছিল, আমাদের আগের পর্বে আমরা এটা বিস্তারিত কথা বলেছি। তো এর কয়েক সপ্তাহ আগে লাল মসজিদে এর লাঠিয়াল বাহিনী, যারা লাঠিয়াল বাহিনী বলতে আমর বিল মারুফ নাহিয়াল মুনকার যে বাহিনী ছিল, তারা কয়েকজন পুলিশ অফিসারকে, ইসলামাবাদের পুলিশ অফিসারকে এক পতিতালয় থেকে উঠিয়ে নিয়ে এসেছিল। পতিতালয় বলতে এই ধরনের চাইনিজ মেসেজ সেন্টার অথবা আসলে বাস্তবে পতিতালয়। তখন এ, তখন অত সমস্যাটা অত জটিল হয়নি, কারণ যে পুলিশ অফিসারকে তারা ধরে নিয়ে এসেছিল তারা সবাই ছিল দেশের লোক, স্থানীয় নাগরিক, এজন্য খুব বেশি হইচই হয়নি। এবং হয়তো তারা পতিতালয় থেকে ধরে আনার কারণে, লজ্জার কারণে, ইমেজ সংকটের কারণে অত বেশি উচ্চবাচ্যও করেনি, চুপচাপ বিষয়টা মিটমাট হয়ে গেছিল। এজন্য বিষয়টা বেশি দূর গড়ায়নি। তো বিদেশি চাইনিজ লোকদেরকে মারধর করা বলতে এটা প্রচার মাধ্যমে দাবি, হয়তো মারধর করা হয়েছিল, হয়তো এটা নিশ্চিত হওয়া মুশকিল, এবং বন্দি করে নিয়ে আসা, এই কাজটা ছিল ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ মানে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এই রাষ্ট্রীয় আইনের দৃষ্টিকোণ থেকে। তো ইসলামাবাদে যখন এই চীনা নাগরিকদের আটক করা হচ্ছিল, তখন ঠিক সেই সময় ওদিকে চীনের রাজধানী বেজিং, বেজিং এ তখন অলিম্পিক 2008, এখন যেমন ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, তো তদ্রুপ বেজিং এ তখন 2008 যে অলিম্পিক হবে, সেই 2008 অলিম্পিকের আয়োজনের প্রস্তুতি চলছিল। তখন অলিম্পিক শুরু হয়নি, 2008 অলিম্পিক, বেজিং অলিম্পিক। তো সেটার জোরদার প্রস্তুতি চলছিল, পুরা চীন জুড়ে এর সাজরব চলছিল। তো চীনা কর্তৃপক্ষ এই টুর্নামেন্ট আয়োজনকে নিজেদের জন্য এক অবিস্মরণীয় কীর্তি বা একদম শ্রেষ্ঠ একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, এবং নিজেদেরকে তারা এই কাজে যে দক্ষ, এবং এটা যে তারা সারা বিশ্ব থেকে, অন্যান্য রাষ্ট্র থেকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি অন্যান্য যেসব দেশে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, আয়োজন করা হয়, তাদের চেয়ে চীন এসব কাজে নিখুঁত, যোগ্য, দক্ষ, অনন্য, এই বিষয়টা প্রমাণ করতে চাচ্ছিল। এটা চীনের একটা মরল বা একটা মানসিকতা আছে যে তারা প্রমাণ করার চেষ্টা করে তারা কাজের লোক, এমন একটা নীরব তাদের দাবি আছে। তো এই নিজেদেরকে নিখুঁত একটা টুর্নামেন্ট, নিখুঁত
নিখুঁত একটা গেমস আয়োজনের জন্য যে কৃতিত্বের দাবিদার হওয়ার জন্য তারা চাচ্ছিল চীনা কর্তৃপক্ষ এ সময় যেন পুরো চীনের কোথাও বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা, দাঙ্গা হাঙ্গামা বা সন্ত্রাসী তাদের দৃষ্টিকোণ থেকে কোট আনকোট সন্ত্রাসী হামলা যেন ঘটতে না পারে। এজন্য চীনা কর্তৃপক্ষ, চীনা চাইনিজ ইন্টেলিজেন্স এবং যত যত আছে সবাই বেশ দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা কোনো ধরনের কোনো সামান্যতম বিচ্যুতি করতে দেবে না। তো তবে এত সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ব্যবস্থাপনা সত্ত্বেও চীন এ বিষয়ে শুরু থেকে একটা আশঙ্কা করছিল যে অলিম্পিক টুর্নামেন্ট চলাকালে ব্যতিক্রম কিছু একটা ঘটবে। এম, কারণ চীনে তো সরকারিভাবে রাষ্ট্রীয় তত্ত্ব এবং তথ্য সবকিছু গোপন রাখা হয় এবং তখন বিষয়টা চীনা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের তাদের অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি সেটা প্রকাশ পায়নি। পরবর্তীতে চীনা কর্তৃপক্ষ স্বীকার করেছিল যে অলিম্পিক চলাকালে তারা সবচেয়ে বেশি আশঙ্কা করেছিল আল কায়েদার সাথে সম্পৃক্ত, আল কায়েদা অ্যাফিলিয়েটেড উইগুর মুসলমানদের জিহাদি সংগঠনের দিক থেকে তারা একটা কোনো কিছু হামলা বা এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি তাদের দৃষ্টিকোণ থেকে একটা বিষয় তালগোল পাকানো, একটা বিষয়টাকে করা, বানচাল করার একটা চেষ্টা হবে উইগুর জিহাদি সংগঠনের পক্ষ থেকে, এমন একটা আশঙ্কা তারা করছিল। তো অলিম্পিক টুর্নামেন্ট চলাকালেই চাইনিজ কর্তৃপক্ষের এই আশঙ্কা সত্যি পরিণত হয়েছিল। চীনের পশ্চিমাঞ্চলীয় একটা শহরে বোমা হামলায় 8 জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছিল অলিম্পিক টুর্নামেন্ট চলাকালে। তো অলিম্পিক চলাকালে এই সংবাদ গোপন রাখার জন্য চীন সর্বাত্মক চেষ্টা করেছে যাতে এই সংবাদ কোনোভাবে মিডিয়াতে না আসে, কিন্তু এই সংবাদটা ফাঁস হয়ে গেছিল। তো অলিম্পিক টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই উইগুর মুসলমানদের সংগঠন তুর্কিস্তান ইসলামিক পার্টি এর পক্ষ থেকে হামলার হুমকি সম্বলিত ভিডিও প্রকাশিত হতে শুরু করেছিল, যে তারা বারবার হুমকি দিচ্ছিল। এটা আসলে এক ধরনের জিহাদি বা আন্ডারগ্রাউন্ড যারা যে সমস্ত দল থাকে তারা এক ধরনের এই একটা থ্রেট, একটা হুমকি তৈরি করে হামলা করুক বা না করুক, তারা শুরু থেকে আগে থেকে এইভাবে একটা প্রচার শুরু করে যে আমরা হামলা করবে এবং অর্থাৎ নিরাপত্তা সংকট তৈরি করতে চায়। এরা অনেক ধরো এরহাব, যে কোরআনের ভাষায়, কোরআনিক পরিভাষায় এই এরহাব সৃষ্টি করাটাও একটা জিহাদের অংশ বলেই জিহাদি সংগঠনগুলো মনে করে থাকে। তো নিয়মিত এই ব্যাপারে বিবৃতি দেওয়া হচ্ছিল যে আমরা কিছু একটা করবো, আমরা ভয়ঙ্কর হামলা করবো, আমরা সবকিছু উড়িয়ে দেবো, এই ধরনের। তো চাইনিজ গোয়েন্দা বিভাগের মতে চীনে অবস্থিত আল কায়েদার অঙ্গ সংগঠনের জন্য এ, বেইজিং অলিম্পিক, মানে আল কায়েদার অঙ্গ সংগঠন যেগুলো ছিল তাদের অবস্থান, তাদের শক্তিমত্তা, তাদের পরিকল্পনা, তাদের সবকিছু জানান দেওয়ার জন্য বেইজিং অলিম্পিক ছিল অত্যন্ত সর্বোৎকৃষ্ট সুযোগ। এই অলিম্পিকে কিছু একটা করতে পারলে পুরো বিশ্ব জেনে যাবে চীনের ভিতরে কুছ গড়বড়, কুছ না অনেক বেশি গড়বড় আছে, বা চীন নিজের ভিতরে নিজের নিজের নিরাপত্তাই সামাল দিতে পারে না, সে বিশ্ব মোড়ল কিভাবে হবে, এই ধরনের নানা বক্তব্য চীনের বিরুদ্ধে দাঁড়াতো। এমন কিছু এই চীন বিরোধী প্রচারণা চালানো সহজ হয়ে যেত ইউরোপের পক্ষে, আমেরিকার পক্ষে। তো এবং নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য আল কায়েদা এবং তার এফিলিয়েটেড যে দল আছে সেগুলো মরিয়া হয়ে কিছু একটা করতে চাইবেই। চাইনিজ কর্তৃপক্ষ এটা শুরু থেকে আশঙ্কা করে আসছিল। তো এসব হামলা থেকে বাঁচার জন্য চাইনিজ কর্তৃপক্ষ উইগুর হামলাকারীদেরকে কোনো ক্ষমা নেই, মানে অ্যাবসোলুটলি নো মার্সি, মানে কোনো ধরনের ক্ষমা নেই এমন কৌশল অর্থাৎ পরমার্থী নীতি গ্রহণ করে রেখেছিল। তো পরবর্তীতে ফাঁস হওয়া এই ফাইল থেকে এই সংবাদ বের হয়েছিল যে তারা চীন এমন একটা অবস্থান আগে থেকে গ্রহণ করে রেখেছিল। তো চীনের জিনজিয়াং প্রদেশটি ছিল পাকিস্তানের বর্ডারের সাথে, পাকিস্তানের বর্ডার লাগোয়া। এই জন্য চীন সবসময় পাকিস্তানের সাথে এই বিষয়ে তথ্য আদান প্রদান করে থাকে। জিনজিয়াং থেকে জিহাদি সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে। পাকিস্তান যাতে এই অলিম্পিকে ভালো ও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে, এজন্য চীন নানাভাবে পাকিস্তানকে সাহায্য করে আসছিল আরো আগে থেকে। সে সময় চীন এবং পাকিস্তান উভয় দেশেই কিছু কিছু বিষয়ে একে অপরের প্রতি ভীষণ নির্ভরশীল ছিল। তো 2005 সালে ভারত ও আমেরিকার মধ্যে একটা পরমাণু চুক্তি সম্পাদিত হয়েছিল। তো এই চুক্তি বিরোধিতার অংশ হিসাবে, মানে পাকিস্তান এই চুক্তি তো কিছুতেই মেনে নিতে পারে না। তো এই চুক্তির বিরোধিতার অংশ হিসাবে পাকিস্তান ও চীনের সাথে একটা পরমাণু চুক্তি সম্পাদন করার জন্য তোড়জোড় শুরু করেছিল, মানে পাল্টা হামলা হিসেবে, পাল্টা আঘাত হিসেবে। তো পাক চীন পরমাণু চুক্তির আওতায় চাইনিজ বিশেষজ্ঞরা পাকিস্তানের যে চশম নিউক্লিয়ার প্লান্ট যে আছে সেটাকে আপগ্রেড করার কাজ শুরু করে দিয়েছিল।
তো লাল মসজিদের ছাত্ররা সে সময় 7 জন চাইনিজকে আটক করেছিল। ঠিক সে সময় এ, যখন আটক করেছিল সে সময় চীনের সাথে দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। তো চীন এই ঘটনাকে মানে 7 জন চাইনিজ নাগরিককে আটক করার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছিল এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচনা করেছিল। তো চীনের সাধারণ নাগরিকদের মধ্যেও এই যে এই 7 জন চাইনিজ নাগরিককে আটক করা হলো, এটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। চীনের সরকার বিরোধী আন্দোলন, সভা সমিতি কঠোরভাবে নিষিদ্ধ। তারপরও কে বা কারা চীনের ভিতরে যে তারা কি করেছেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এ, আছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকযোগে সেই পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি বলছে, ক্যালসিয়াম ট্যাবলেটের প্যাকেট পাঠিয়েছিল। ক্যালসিয়াম ট্যাবলেটের প্যাকেট পাঠানোর পেছনে তাদের উদ্দেশ্য ছিল যে চাইনিজ কমিউনিস্ট পার্টির এসিসিপির শক্তি ফুরিয়ে গেছে, তার ভেতর শক্তি দরকার। সেজন্য এই ক্যালসিয়াম ট্যাবলেট পাঠানো, ওষুধ খেয়ে যদি তাদের তাকত ফিরে আসে এবং তারা যদি নিজেদের নাগরিককে রক্ষা করার মতো একটা শক্তি ফিরে পায়, তো এই জন্য এই উদ্দেশ্যে ক্যালসিয়াম ট্যাবলেট পাঠানো। তো এটা ছিল আসলে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা সিসিপির জন্য এক কঠিন পরীক্ষা, এক সম্মানের প্রশ্ন, মান সম্মানের প্রশ্ন, মান ইজ্জতের প্রশ্ন। তো চাইনিজ কর্তৃপক্ষ বিশেষ করে পাকিস্তান নিযুক্ত যে চাইনিজ রাষ্ট্রদূত নিউজা হুই তার নাম, চাইনিজ নামগুলো আপনি উচ্চারণ করা আসলে ঝামেলার ঝামেলার সঠিক কোনটা ভুল কোনটা, যেটা একটা হুই টুই বললেই আসলে মনে হয় যে সব নামেই একই রকম মনে হয়। তো নিউজা হুই এ বিষয়ে অত্যন্ত তৎপর ভূমিকা পালন করেছিল যখন থেকে 7 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসলো লাল মসজিদের ভিতরে। তো লাল মসজিদ থেকে সামান্য বেশি দূরে না, অদূরে চাইনিজ দূতাবাস ছিল। তো চাইনিজ রাষ্ট্রদূত পাক প্রধানমন্ত্রী ছিল তখন শওকত আজিজ, তার সাথে সাথে তার নাগরিকদের রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য সাথে সাথে প্রধানমন্ত্রী শওকত আজিজের সাথে কথা বলেছে। এবং শুধু তাই নয়, মাওলানা ফজলুর রহমান, ইয়ার নেতা, জমিয়তের নেতা, তারও সাহায্য চেয়েছে, যেহেতু ফজলুর রহমান সাহেব তিনি কওমি আলেম এবং লাল মসজিদও কওমি আলেম, এবং লাল মসজিদের সাথে ফজলুর রহমান সাহেবেরও ভালো সম্পর্ক। ফজলুর রহমান সাহেব যেহেতু আফগান জেহাদের অত্যন্ত ঘনিষ্ঠ সমর্থক, সাহায্যকারী, সমর্থনকারীদের একজন, সেজন্য তার কথা বা তিনি যদি সাহায্য সহযোগিতা করেন, তিনি যদি একটু নাক গলান বা মাথা ঘামান, তাহলে বিষয়টা হয়তো সহজে সমাধান হয়ে যাবে। তো এই জন্য ফজলুর রহমান কাছেও চীনার রাষ্ট্রদূত সাহায্য চাইল। তো শেষে এই কাজটা মানে চাইনিজ কর্তৃপক্ষ মানে চাইনিজ রাষ্ট্রদূতের কাজে লেগেছে মুসলিম লীগ কিউ মানে হলো কায়েদে আজম, যে দলটা গঠন করেছে পারভেজ মোশাররফ, সেই মুসলিম লীগ কিউর প্রধান হলো সাবেক প্রধানমন্ত্রী চৌধুরী সুজাত হোসেন। তো তিনিও এক কামেল আদমি, চৌধুরী সুজাত হোসেন, তিনিও ব্যক্তিগতভাবে ওই চাইনিজ ক্লিনিক বলতে এটা ক্লিনিক বলে আর কি, মেসেজ সেন্টারের ভোক্তা ছিলেন। তার মানে উনিও সেই মেসেজ সেন্টারে গিয়ে সেবা যত্ন, আদর যত্ন গ্রহণ করতেন। তো তিনি কি করলেন, যেহেতু তিনি খদ্দের সেই চাইনিজ মেসেজ সেন্টার মানে ক্লিনিক বলতে বলতে হয় আর কি, এটাকে সম্মান রক্ষার্থে তারা এটা ক্লিনিক হিসেবে দাবি করতেন, যে বড় বড় যারা অভিজাত নেতৃবৃন্দ সেখানে ভিতরে কি ধরনের চিকিৎসা নিতেন, ক্লিনিক্যালি সেবা নিতেন, সেটা তারাই ভালো জানেন। তো এই চৌধুরী সুজাত হোসেন মানে তৎপর হয়ে প্রধান নেগোসিয়েটরের, আলোচকের ভূমিকা মানে দ্বিপাক্ষিক আলোচনার ভূমিকা অবতীর্ণ হলো এই চৌধুরী সুজাত হোসেন। তো মাওলানা আব্দুর রশিদ রাহিমাহুল্লাহর সাথে এবং সেই চৌধুরী সুজাত হোসেন গাড়িতে করে এসে ছবিও পাকিস্তান বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছে, চৌধুরী সুজাত হোসেন গাড়িতে করে লাল মসজিদে ঢুকছেন। তিনি সরাসরি লাল মসজিদে এসে মাওলানা আব্দুর রশিদ গাজী রাহিমাহুল্লাহর সাথে কথা বলে তিনি সরাসরি আব্দুর রশিদ গাজীর সাথে চাইনিজ রাষ্ট্রদূতের কথা বলিয়ে দিলেন ফোনে। তো আব্দুর রশিদ গাজী রাহিমাহুল্লাহ তিনি চাইনিজ রাষ্ট্রদূতকে আশ্বাস দিলেন, আশ্বস্ত করলেন যে চাইনিজ নারীদেরকে কিছুই বলা হবে না, তাদের কোনো ক্ষতি করা হবে না এবং তাদেরকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে, রেহাই দেওয়া হবে। এবং আটককৃত নারীদের সাথেও রাষ্ট্রদূতের সাথে কথা বলিয়ে দিলেন ফোনের মাধ্যমে। তো ইসলামাবাদের পুলিশ বিভাগ এবং প্রধানমন্ত্রী শওকত আজিজ, তখন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল অন্যদিক থেকে। তো এত সব দিকের চেষ্টা সত্ত্বেও এই চাইনিজ নারীদেরকে মুক্ত করতে, তাদেরকে উদ্ধার করে আনতে প্রায় 5 ঘন্টা লেগে গিয়েছিল। তো পুরো সময়টাতে চীনা প্রেসিডেন্ট তখন ছিল হু জিনতাও,
তিনি বারবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সাথে যোগাযোগ করেছে। সারাক্ষণ ফোনের উপর ছিল চাইনিজ প্রেসিডেন্ট হু জিনতাও, এবং চাইনিজ প্রেসিডেন্ট পুরো সময়টাতে 5 ঘন্টা পুরো সময় নিজের প্রেসিডেন্ট অফিসে বসেছিলেন এবং টেলিফোন সেট নিয়ে সামনে নিয়ে বসেছিলেন শেষ পর্যন্ত। এবং লাল মসজিদ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে চাইনিজ নারীদেরকে ছেড়ে দিয়েছে। তো প্রেস কনফারেন্সে পঠিত যে যে বার্তা পাঠ করেছে, সেই বার্তা শুনে যে কোনো অভিজ্ঞ লোকে বুঝতে পারবে যে তখন বুঝতে পেরেছিল যে এই যে যে বিবৃতিটা পাঠ করেছিল এ, ইয়া, আব্দুর রশিদ গাজী সাহেব রাহিমাহুল্লাহ, এই বিবৃতি অত্যন্ত ছিল ওয়েল প্ল্যান্ড, অত্যন্ত সুচিন্তিত এবং অত্যন্ত সুসম্বাদিত। তিনি বিবৃতি লিখেছেন, যেটা বিবৃতি পড়া হয়েছিল সেটা, যে আমরা নারী পুরুষ মিশ্র মেসাজ সেন্টার বন্ধ করার আশ্বাস এবং আশ্বাস চাই পাকিস্তান সরকার পক্ষ থেকে, এবং পাক চীন সম্পর্কের দিকে লক্ষ্য রেখে আমরা চাইনিজ অধিবাসীদেরকে ছেড়ে দিচ্ছি। এই মূল বক্তব্য ছিল। আরো অনেক কথা ছিল, মূল বক্তব্য ছিল এই দুইটি, যে আমরা এই চাইনিজ নারী পুরুষ মিশ্র মেসাজ সেন্টার বন্ধ হোক, এটা আমি চাই। এবং আর এই চাইনিজ নারীদেরকে ছেড়ে দেওয়ার মূল কারণ হলো পাক এবং চীনের সম্পর্কটা যাতে বটুট থাকে, বন্ধনটা যাতে অব্যাহত থাকে এই জন্য। তো বিদেশি সাংবাদিক সাথেও আব্দুল রশিদ গাজী রহিমাহুল্লাহ কথা বলেছিলেন। তখন তিনি বলেছেন যে মেসাজ সেন্টারে নারী কর্মীরা পুরুষ গ্রাহকের মেসাজ করে, এটা অনইসলামিক কাজ। বিদেশি সাংবাদিককে তিনি বলেছিলেন। তো সাংবাদিক সম্মেলনের পর চাইনিজ নারীদেরকে তখন বোরকা পরিয়ে মুক্তি দেওয়া হয়েছে। তো সাধারণভাবে এই সমস্যার সমাধান শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়নি সমস্যাটা। সেদিন পাক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বেজিং এ চাইনিজ জননিরাপত্তা মন্ত্রী যিনি ছিলেন, জৌ ইয়ং কাং, এই মন্ত্রীর নাম। তো পাক পররাষ্ট্রমন্ত্রীর সাথে চাইনিজ মন্ত্রীর সাথে একটা বৈঠক ছিল। এই বৈঠক ছিল পরের বছর যে অনুষ্ঠান বেজিং অলিম্পিক অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে। তো এই বৈঠকে চাইনিজ মন্ত্রী কিছু কঠিন দাবি উত্থাপন করেছিল পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে। এই দাবিগুলো সম্পর্কে পাক পররাষ্ট্রমন্ত্রী তিনি মুখ খোলেননি। তবে 27 জুন চাইনিজ মন্ত্রী প্রকাশ্যে সেই সব দাবিগুলো তিনি বলে দিয়েছেন। সেই কথাগুলো আসলে অত্যন্ত কড়া ছিল। সে চাইনিজ মন্ত্রী বলেছিল, আমরা আশা করি পাকিস্তান সেই সব সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে যারা চীনা নাগরিকদের সাথে অন্যায় আচরণ করেছে। চীনা মন্ত্রী আরো বলেছে যে যে চীন আশা রাখে পাকিস্তান সেসব অপরাধীদেরকে কঠিন শাস্তি দিবে যারা চীনের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, চীনের নাগরিকদেরকে কষ্ট দিয়েছে, হেনস্থা করেছে। শুধু তাই নয়, চীনা প্রেসিডেন্ট হু জিনতাও একই বার্তায় সেই একই দাবিগুলো সরাসরি ফোন করে পারভেজ মুশাররফকে জানিয়ে দিয়েছে। তারপর তারপর পিএলএ মানে পিপলস লিবারেশন আর্মি, মানে চীনের যে সাধারণ যে আর্মি আছে, সে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল মোশাররফকে ফোন করে একই বার্তা দিয়েছে। তার মানে হলো পাকিস্তান ভয়াবহ চাপের মধ্যে পড়ে গিয়েছিল, যে একবার চীনা প্রেসিডেন্ট, আবার চীনের মন্ত্রী, আবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, আবার চীনের সরাসরি প্রেসিডেন্ট, আবার চীনা আর্মির জেনারেল একই বার্তা বারবার ফোন করে পারভেজ মুশাররফকে সরাসরি বলছে। তো চীনের কথাবার্তা দ্বারা তারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তারা মনে করে পাকিস্তান চীন বিরোধী সন্ত্রাসীদেরকে শুধু প্রশ্রয় দিচ্ছে না, মেসাজ সেন্টারে হামলাকারীদের মধ্যে, যারা হামলা করেছিল মেসাজ সেন্টারে, তাদের মধ্যে, হামলাকারীদের মধ্যে চীনের মোস্ট ওয়ান্টেড যে দল উইঘুর সন্ত্রাসীরাও জড়িত ছিল, চীনের দাবি। তো এরা সবাই এই চীনের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সংগঠন, কালো তালিকাভুক্ত এই সংগঠনের অনেক বড় বড় যারা সদস্য, তাদের বাসায় সন্ত্রাসী, এরা সবাই লাল মসজিদে আশ্রয় নিয়েছে। চীন থেকে পালিয়ে এসে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। পাকিস্তান থেকে সবাই এখানে লাল মসজিদে এসে জড়ো হয়েছে। এরাই মূলত চীনের বিরুদ্ধে, চীনা মেসেজ সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মূল উস্কানিদাতা, ইন্ধনদাতা, চীনের দাবি আর কি। তো এই পরিস্থিতিতে জেনারেল মোশাররফ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। যদিও সে পারভেজ মুশাররফ সিদ্ধান্ত গ্রহণ করে তখনও বাস্তবায়ন করেনি, হতে পারে চীনের চতুর্মুখী চাপে এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরবর্তীতে সে পারভেজ মুশাররফ বলেছে সে চীনের চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে, অথবা চীনের চাপটাকে সে অজুহাত বানিয়েছে। বাস্তবে সিদ্ধান্ত তার নিজেরই ছিল, তিনি নিজের ব্যক্তিগত উৎসাহে সেই সিদ্ধান্ত নিয়েছে।
কারণ এই পারভেজ মোশাররফের সমস্ত শয়তানির মূল এই আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের মূল হলো যে রাস্তা পথ দিক করে দিয়েছিল, পথ সুগম করে দিয়েছিল পারভেজ মোশাররফ ছিল সে একমাত্র ব্যক্তি। তো লাল মসজিদ ঘটনার অনেক দিন পরে যখন পারভেজ মোশাররফ পাকিস্তানের জরুরি অবস্থা ঘোষণা করেছিল, তখন এক বক্তব্যে পারভেজ মোশাররফ বলেছিল যে আমি চীনা নাগরিকদের অপহরণের জন্য এই যে পাকিস্তানের যে লাল মসজিদের লোকেরা যে চীনা নাগরিকদেরকে অপহরণ করেছিল এই জন্য আমি ভীষণ লজ্জিত হয়েছিলাম। আমাকে ব্যক্তিগতভাবে চীনের নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাইতে হয়েছে। তো এত ভালো বন্ধুর সাথে আমাদের এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তো পারভেজ মোশাররফ এই ধরনের লজ্জা বোধ করা, এই ধরনের করা, বিব্রত বোধ করার ইতিহাসে একটা দুটো অনেকগুলো। আমরা এই যে আগে পাকিস্তানের নিউক্লিয়ার বোম আব্দুল কাদের খানকে নিয়ে আলোচনা করেছি, সেখানেও সে লজ্জিত হয়েছিল, অপমান হয়েছিল। সেখানেও বলেছিল সে এক সাক্ষাৎকারে, আমি এত বেশি এমবারাসড, এত বেশি বিব্রতকর পরিস্থিতি আর কখনো পড়েনি। ডক্টর আব্দুল কাদের খান আমাকে আমেরিকার সামনে যেভাবে বিব্রত অবস্থায় ফিরেছেন, এই ধরনের কথা সে বলে। শয়তানের খলের ছলের অভাব হয় না, কথা আছে না এই। তো কারণ যাই হোক, 2007 সালের 3 জুলাই জেনারেল পারভেজ মুশাররফ নিরাপত্তা কর্মীদেরকে মানে পাকিস্তানের বিশেষ কমান্ডো বাহিনীকে লাল মসজিদ ঘেরাও করার হুকুম দিল। তো পুলিশ এবং সীমান্ত রক্ষীরা লাল মসজিদ এবং জামিয়া হাফসা ঘেরাও করে ফেললো। তো মাওলানা আব্দুল আজিজের অধীনে 3 থেকে 5 হাজার ছাত্রছাত্রী ছিল এবং এদের মধ্যে কিছু বিদেশি মুজাহিদিনও ছিলেন। তো অবরোধের আগেই মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন স্থানে মোর্চা গেড়ে অস্ত্র শস্ত্র নিয়ে ওত পেতে বসে গিয়েছিল এই ছাত্রছাত্রীরা ভিতরে। এবং বাইরে থেকে, বাইরে দেয়ালের চার দেয়াল, মাদ্রাসার চার দেয়ালের বাইরে থেকে দেখা যাচ্ছিল ক্লাসিং টবের নল, যে ছাদে ছাদে বিভিন্ন জায়গায় ফেটে একদম পুরো সামরিক ভঙ্গিতে ছাত্ররা বসে আছে, শুয়ে আছে এ, নল বাগিয়ে। তো ভেতর থেকে বারবার হুমকি, মাইকের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল যে তাদের উপর হামলা করা হলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। লাল মসজিদের ভেতর থেকে মাইকে বা অন্যভাবে সেটা জবাব আসছিল। এবং সরকারের পক্ষ থেকে জানানো হলো এই যে যে দুই গাজী ভাই যদি ভেতরে থাকা ছাত্রছাত্রী ও বিদেশি সহ নিজেদেরকে সরকারের কাছে সুপর্দ করে দিলে তাদেরকে কিছুই বলা হবে না, তাদেরকে এমনি এমনি সসম্মানে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে না। সরকারের কাছে অভিযুক্ত ব্যক্তি ছাড়া বাকি সব ছাত্রছাত্রীদেরকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে, পারভেজ মোশাররফের পক্ষ থেকে এমন একটা বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল বাইরে থেকে। এবং এ, লাল মসজিদ মাদ্রাসায় দুইটাকে কি করা হবে, পাকিস্তানের বেফাকুল মাদারিস বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। তারা এই বিষয়কে পরিচালনা করা বা যেভাবে যা করতেছে তারা করবে। পাকিস্তান সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না এবং পাকিস্তান সরকার এই মসজিদ মাদ্রাসাকে নিজের নিয়ন্ত্রণও নেবে না। তো এসব প্রস্তাব মাইকের মাধ্যমে বা কিছু সরাসরি অথবা এমনিতেও বলা হচ্ছিল, বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল, গ্রেফতার আত্মসমর্পণের দাবি জানানো হচ্ছিল, ঘোষণা দেওয়া হচ্ছিল। পাশাপাশি এই ধরনের প্রস্তাব, এই যে প্রস্তাবগুলো দেওয়া হলো, এই প্রস্তাবগুলো চৌধুরী সুজাত হোসেন, ওই যে মেসেজ সেন্টারের খদ্দের, পাকিস্তানের এক সময়কার প্রধানমন্ত্রী, তার মাধ্যমে সে গাজী আব্দুল রশিদ গাজী, আব্দুল আজিজ গাজীর কাছে পৌঁছানো হয়েছে। তো চৌধুরী সুজাত হোসেন সুন্দর করে, তিনি যেহেতু লাল মসজিদের নিয়মিত মুসল্লি, গাজী ভাইদের সাথে তার ভালো সম্পর্ক, নিয়মিত তিনি আসা দেখা সাক্ষাৎ হয়। গাজী ভাইদের সাথে পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক সমস্ত কর্মকর্তার সাথে অত্যন্ত গভীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছোটবেলা থেকে তারা এখানে বেড়ে উঠছে, তাদের বাবার আবদুল্লাহ গাজীর আমল থেকে তাদের পিতা, সুতরাং সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। বাবার কাছেও পাকিস্তানের সবচেয়ে এলিট, সবচেয়ে অভিজাত এরিস্টোক্রেট লোকরা আসতো এখানে নামাজ পড়ানো সুবাদে, ইমাম খতিব, এখানে প্রতিষ্ঠাতা ইমাম তিনি। তো যাক, এসব তো আমরা প্রথম পর্বে আমরা শুনেছি। তো এই যে সুজাত হোসেন গাজী ভাই দুই ভাইয়ের কাছে প্রস্তাবগুলো দিয়েছেন। তো চৌধুরী সাহেবের বক্তব্য অনুযায়ী তিনি বাইরে যে এসে যে এটা বলেছেন সাক্ষাৎকারে, যে লাল মসজিদ কর্তৃপক্ষ তার সব কথাই মেনে নিয়েছেন, যে যা যা বলা হয়েছে সব কথা মেনে নিয়েছেন। তবে শুধু একটি কথা লাল মসজিদ কর্তৃপক্ষ দুই ভাই মানতে পারছিলেন না, সেটা হলো বিদেশি সাথীদেরকে সরকারের কাছে সুপর্দ করার বিষয়টি। তো মসজিদ কর্তৃপক্ষ মানে গাজী ভ্রাতৃদ্বয় তারা দাবি জানাচ্ছিলেন যে বিদেশিদেরকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু সরকার এই দাবি কোনো অবস্থাতেই মানতে রাজি ছিল না। কারণ সরকার তো মূলত এদের জন্যই অভিযানটা চালাচ্ছিল, এবং এই অভিযানটা চালাচ্ছিল চীনের জোর দাবির কারণে, জোর প্রভাবের কারণে। কারণ এই চীন, এই ভিতরে যারা ছিল তার অধিকাংশ আসলে চীনের ওই উইগুর নাগরিকে ছিল। তো সরকার বিদেশিদেরকে যে কোনো অবস্থায় গ্রেপ্তার করতে যাচ্ছিল, গ্রেপ্তার করে হয়তো চীনের হাতে তুলে দিত, এমনটাই হয়তো ভিতর ভিতর কথাবার্তা হয়েছে। তো এই একটা প্রশ্নে আলোচনা যা সফল হয়েছিল, আলোচনার অচল অবস্থা তৈরি হলো, সৃষ্টি হলো। তখন
ভেতরে অবস্থানরত যারা ছাত্রছাত্রী ছিল তাদের উদ্বিগ্ন অভিভাবক, আসলে উদ্বিগ্ন হওয়ার কথা, এত হাজার হাজার ছাত্রছাত্রী ভিতরে আছে, তার তো বাইরে লাল মসজিদের চার দেয়ালের বাইরে পুরো পাকিস্তান থেকে অভিভাবকরা এসে হাজির। মানে কি হয় না হয় এমন অবস্থা, তো কেউ কাঁদছে, কেউ অত্যন্ত উৎকণ্ঠার সাথে অপেক্ষা করে চার দেয়ালের দিকে দাঁড়িয়ে আছে দূর থেকে। আবার তাদের সামনে পুরো পাকিস্তানের সবচেয়ে স্কোয়াড এলিট যে সামরিক বাহিনীর কমান্ডো বাহিনী, তারা মেশিন গান AK-47 বাগি ওদিকে তাক করে বসে আছে। তো তারা, অভিভাবকরা চাচ্ছিল তারা যে কোনো মূল্যে নিজের সন্তানদেরকে সাথে নিয়ে ঘরে ফিরতে। তো সরকারের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদেরকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যে যারা যেতে চায় তারা তল্লাশি করিয়ে নাম ঠিকানা লিখিয়ে চলে যেতে পারবে। তো প্রথম দিন এই ঘোষণার পর হাজার হাজার হাজারো ছাত্রী, অনেক অসংখ্য ছাত্রছাত্রী নিয়ম মতো বের হয়ে তল্লাশির করার পরে তার নামদাম লিখিয়ে বাড়ি ফিরে গেছে। তো বাকি আরো অনেকে ভিতরে থেকে গিয়েছিল, তারা ভেতর থেকে স্লোগান দিচ্ছিল আল জিহাদ আল জিহাদ বলে, অনবরত মাইকে মুখে স্লোগান দিচ্ছিল। তো লাল মসজিদ কর্তৃপক্ষ, লাল মসজিদ কমপ্লেক্স যেটা, সেটা রীতিমতো মানে যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল। ভিতরে 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 খন্দক মানে ট্রেঞ্চ খনন করা হয়েছে, দিকে দিকে ক্লাসিনকভ তাক করা আছে, মাস্ক পরে কাঁদানে গ্যাস থেকে বাঁচার বন্দোবস্ত পুরোদমে রাখা হয়েছে। সবাই বাইরে যারা দেখতে এসছে, দর্শক বা অভিভাবক বা সামরিক সবাই অবাক, একটা মসজিদে মাদ্রাসায় এত অস্ত্র শস্ত্র কোত্থেকে এলো, বা এত প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা কোত্থেকে এলো। এবং বাইরের তো এটা দেখে বাইরে যারা নিরাপত্তা রক্ষী বা তারা আমলা যাদেরকে মোতায়েন করা হয়েছে, তারাও পুরোপুরি যুদ্ধ প্রস্তুতি নিয়ে চারিদিকে বালুর বস্তা দিয়ে মোর্চা বানিয়ে অস্ত্র বাগিয়ে বসে, মানে পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে গিয়েছে। তো পাকিস্তানের বিশেষ কমান্ডো বাহিনী লাল মসজিদের বাইরে এসে পজিশন নিয়েছে। এরপরে সবচেয়ে যারা যুদ্ধ করবে, অগ্রগামী হামলা চালাবে তারা। তো 3 জুলাই 2000 সালের 7 সালের রাতে, যেটা আমরা আসলে অপারেশন সানরাইজ বলেছি, আসলে এটার নাম অপারেশন সাইলেন্স। এক জায়গায় সানরাইজ দেখেছি, আরেক জায়গায় সাইলেন্স দেখেছি। তো এই অপারেশনটা শুরু হলো। তো লাল মসজিদের চারপাশে কারফিউ জারি করা হয়েছিল। এমন উত্তেজনাকার মুহূর্তেও এ, এ, লাল মসজিদের ভিতর থেকে একদল লাঠিয়াল বাহিনী বের হয়ে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ভিতরে নিয়ে গেছিল। এবং ছাত্ররা লাল মসজিদের যে কাছে একটা গার্লস স্কুল ছিল, বিচারালয় ছিল, এবং সেই বিচারালয় এবং আরো কিছু সরকারি ভবনে পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দিয়েছিল। এবং মাওলানা আব্দুল আজিজ লাউড স্পিকারে জিহাদি তারানা এবং জিহাদি বয়ান আগের তুলনায় আরো বাড়িয়ে দিয়েছিলেন। তো এর মাধ্যমে ভিতরে থাকা ছাত্রছাত্রীরা, মানে জিহাদি তারানা বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে তিনি আরো জোশ দিচ্ছিলেন, জিহাদি জোশ। তো জিহাদ এবং শাহাদাতের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করে তুলছিলেন ভিতরে থাকা ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে। তো মাওলানার বক্তব্য অনুযায়ী ছাত্ররা ইস্তেশাদি হামলা শুরু করে দিয়েছিল, ভিতরে যারা ছিল তারা। তো একটি ইস্তেশাদি হামলা করা হয়েছিল স্থানীয় সরকারি ভবনে। এই হামলায় 7 জন পুলিশ হালাক হয়েছিল। এবং পুরো রাত ইসলামাবাদবাসী গুলি আর বোমার আওয়াজে ঘুমোতে পারেনি সেদিন। আহ, এবং পরদিন সকালে ছাপা হওয়া সংবাদপত্রে নিহতের সংখ্যা বলা হয়েছিল 12 থেকে 20 জন। আহ, আর আর 400 জনের মতো আহত হয়েছিল। তো মৃতদের মধ্যে ছাত্র ছাড়া 2 জন সীমান্তরক্ষী এবং এক সাংবাদিক ও একজন ব্যবসায়ী ছিল। তো পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছিল। এবং বিশেষ কমান্ডো বাহিনী যারা আগে ছিল তাদের চেয়ে আরো চৌকস বাহিনীকে তলব করা হলো, যাদেরকে বলা হয় SSG। এমন এমন তুমুল লড়াই চলার মধ্যেও পাকিস্তান এসএসজির পক্ষ থেকে, কমান্ডো বাহিনীর পক্ষ থেকে ছাত্রদের উদ্দেশ্যে বারবার ঘোষণা করা হচ্ছিল লাউড স্পিকারে, যে তোমরা বেরিয়ে আসো, তোমাদেরকে আমরা সুযোগ দেব, তল্লাশি করে চলে যেতে পারবে, এবং অস্ত্র সমর্পণ করলে তোমাদেরকে আমরা কিছু বলবো না, তোমাদেরকে গ্রেপ্তার করা হবে না, চলে যেতে পারবে। তো এই ঘোষণার পর আরো হাজার খানেক ছাত্রছাত্রী বেরিয়ে এসেছিল ভেতর থেকে। এবং এর সময় আহত এবং যারা শহীদ হয়েছিল তাদেরকে বের করানো হয়েছে। এবং এই পর্যায়ে তারা দ্বিতীয় দফা বের হওয়ার পর লাল মসজিদ এবং মাদ্রাসার পানি এবং বিদ্যুৎ বাহির থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ভিতরে থাকা যারা আছে তারা অতিষ্ঠ হয়ে, পানি এবং বিদ্যুতের কষ্টে অতিষ্ঠ হয়ে বেরিয়ে চলে আসে, যাতে হতাহতের সংখ্যা কম হয়। এটাই ছিল পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্য। অর্থাৎ এখন শুধু পানি বিদ্যুৎ বন্ধ করে দিলে ভিতরে শুধু তারাই থাকবে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, মূলত পাকিস্তান সেনাবাহিনী যাদের বিরুদ্ধে অভিযান চালাতে চাচ্ছিল তারাই ভিতর থাকবে। তো সংঘর্ষ, দুই পক্ষে গোলাগুলি চলছে। এমন সময়ও পাকিস্তান সরকার গোপনে আরো একবার চেষ্টা করেছে যে যাতে সংঘর্ষ বন্ধ করা যায়।
লাল মসজিদ মসজিদ কর্তৃপক্ষের অত্যন্ত কাছের মানুষ, দুই গাজী ভাইয়ের, আব্দুল রশিদ গাজী, আব্দুল আজিজ গাজীর কাছের মানুষ। এবং তিনি তিনি হলেন নিষিদ্ধ হরকাতুল মুজাহিদিন একটা সংগঠন, সেটার নেতা মাওলানা ফজলুর রহমান খলিল। ফজলুর রহমান, মুফতি ফজলুর রহমান সাহেব না, আরেক ফজলুর রহমান খলিল। তাকে ভেতরে পাঠানো হয়েছে, যেহেতু তিনি মুজাহিদ মানুষ, জিহাদি মানুষ, তার সাথে এ, দুই ভাইয়ের সম্পর্ক ভালো। তো তাকে ভেতরে পাঠানো হয়েছে। পাঠানোর পর মাওলানা খলিল সাহেব ভিতরে গিয়ে দুই গাজী ভাইকে বললেন যে আপনাদের কার্যক্রম লাল মসজিদকে একদম আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে পরিণত করেছে। তো শিরোনামে পরিণত করার কারণে এখন একটা পাকিস্তানের একটা ইমেজ সংকট তৈরি হয়েছে আপনার এই লাল মসজিদের কারণে। পাকিস্তান সরকার পুরো একটা জঙ্গিদের হাতে বা জিহাদিদের হাতে পরাজিত হওয়ার মুখে। এমন এমন নানা ধরনের মিডিয়াতে, বিশ্ব মিডিয়াতে নানা প্রচার, নানা ধরনের অপপ্রচার চলছে। তো এই জন্য আসলে পাকিস্তান, তাই তিনি এমন একটা কথা পরবর্তীতে মানে পত্রপত্রিকা প্রকাশ হয়েছে আর কি। বাস্তব কি হয়েছে, কি বলেছে, সেটা এই পত্রপত্রিকার বাইরে আসলে জানার কোনো উপায় নেই। তো পাকিস্তান সরকার এই জন্য মূলত এখানে অভিযান চালাতে বাধ্য হয়েছে। এখন এখানে লাল মসজিদে সেনা অভিযানকে বন্ধ করার একটাই উপায়, সেটা হলো নিরাপদে অস্ত্র সমর্পণ করা। তো পাকিস্তান সরকার খলিলুর সাহেবকে এ কথা বলে পাঠিয়েছে যে এখন তো আসলে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যুদ্ধ শুরুর পর দুই ভাইকে, গাজী দুই ভাইকে আসলে এখন এই এ, এমনি অস্ত্র সমর্পণ করলেও ছেড়ে দেওয়াটা কঠিন। তবে পাকিস্তান সরকার এই আশ্বাস দিচ্ছে যে আপনাকে নামকাওয়াস্তে একটা সম্মানজনক জায়গায় আটক করে রাখা হবে, 2-1 মাস পরে আপনাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। এটা পাকিস্তান সরকার একদম ঊর্ধ্বতন হাই কমান্ডের আশ্বাস। তো দুই ভাই তাদের পুরনো সাথীদের কথা, যে খলিল রহমান, ফজলুর রহমান খলিল, তিনি তো তাদের পুরনো সাথী, জিহাদি সাথী, তার কথা মানতে সম্মত হলেন না। তারা একটা কথাই তাদের দাবিতে অনড় ছিলেন যে আমরা কোনো অবস্থাতেই বিদেশি সাথীদেরকে সেনাদের হাতে সোপর্দ করতে আমরা পারবো না। এবং তারা বারবার দাবি জানাচ্ছিল যে শরিয়া আইন বাস্তবায়ন এবং বিদেশি সাথীদেরকে নিরাপদ রাস্তা দেওয়ার কথা, রাস্তা দেওয়ার দাবি এরা বারবার উত্থাপন করে যাচ্ছিল। তো এই অবস্থায় মসজিদের ভেতরে একটা মোশাওয়ারা হলো আর কি, একটা বৈঠক, পরামর্শ সভা হলো। তো সেই পরামর্শ সভায় একটা বৈঠক হলো যে মাওলানা আব্দুল আজিজ কোনো মতে মসজিদ থেকে জীবিত বের হয়ে যাবেন এবং নিরাপদ কোনো জায়গায় গিয়ে পাকিস্তানের শরিয়া বাস্তবায়নের জিহাদ যে চলছে সে যেটা নেতৃত্ব দিবেন, সেই কাজটা অব্যাহত রাখবেন। তো এই সিদ্ধান্তের একটা পেছনে একটা কারণ ছিল যে আল কায়েদার নেতৃবৃন্দ বা তাদের বিতর্কত কোনো নেতৃবৃন্দ এ, এই পাকিস্তানে যে শরিয়া আইন বাস্তবায়নের যে আন্দোলন চলছিল, সে আন্দোলনের মুখপাত্র বানাতে চাচ্ছিল পাকিস্তান আল কায়েদা বা তাদের বা এই ধরনের যারা সমমন আছে তাদের নেতৃবৃন্দরা। এই চিন্তার আলোকেই চাচ্ছিল যে দুই ভাই যদি ভিতরে থাকে দুজনে শহীদ হয়ে যাবেন। তো তার চেয়ে এক ভাই যদি বেরিয়ে আসেন কোনোভাবে, কোনো একটা এতে পন্থায়, তাহলে তিনি ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারবেন। তো আল কায়েদার চিন্তা ছিল যে মাওলানা আব্দুল আজিজের সাথে হাজারো তালেব ইলম আছে এবং পাকিস্তান জুড়ে অসংখ্য মাদ্রাসার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে পাকিস্তান জুড়ে এক ধরনের একটা ওই, তাদের প্রচলিত মিডিয়ার ভাষায় অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যাতে পাকিস্তানের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। এবং যে চেইন অফ কমান্ড ভেঙে পড়লে তাহলে এই পরিস্থিতিটা পাকিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্য অর্জনের জন্য আল কায়েদার জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করবে। এই সে চেইন অফ কমান্ড ভেঙে পড়লে এই সুযোগে আল কায়েদা যোদ্ধা বা মুজাহিদরা পুরো পাকিস্তানের শরিয়া আইন বাস্তবায়নের জন্য তারা অল্প চেষ্টাতেই পুরো পাকিস্তানকে দখল করে নিতে পারবে, এমন একটা লাভ। এই বক্তব্যটা পাকিস্তান মিডিয়া দিয়েছে আর কি। অথবা বাস্তব এটা তো আসলে এটা তো কৌশল আসলে, এই কৌশল সত্য হতে পারে। তো এতে তখন একটা লাভ হবে কি, যেহেতু আল কায়দা এই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন তো করবে মাঠ পর্যায়ে ফুট সোলজার যারা, তারা থাকবে পাকিস্তানের সাধারণ ছাত্রছাত্রী বা তালেব ইলম। তো পাকিস্তান সেনাবাহিনী তাদের এই সাধারণ ছাত্রদের বিরুদ্ধে একদম ফুল মেসিভ অ্যাটাক করতে পারবে না। আবার আল কায়দা যেহেতু পেছনে থাকবে, তাদের সমস্যা হবে না। অর্থাৎ অথবা এই পাকিস্তান তালেব ইলমরা ছাত্রই তো আল কায়দার বাহিনী হিসেবে কাজ করবে, এমন একটা লক্ষ্য, এমন একটা কর্মকৌশল আল কায়দা কর্তৃপক্ষ ভাবছিলেন। তো নিরাপদ জায়গা থেকে শরিয়া আইন বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিবেন, এই একটা পরিকল্পনার আওতায় মাওলানা আব্দুল আজিজ ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ধারণ করে মসজিদ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন ভিতরের মোশাওয়ারার সাপেক্ষে। তো 4 জুলাই 2007 সালের রাতে এ, বেশ কিছু ছাত্রছাত্রী
তখনও তাদেরকে ছাত্রছাত্রীদেরকে বের হওয়ার জন্য সবসময় সুযোগ দিয়ে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী, যে যারা চায় তারা চাইলে বেরিয়ে আসতে পারে। তো যারাই বেরিয়ে আসতে চাচ্ছিল তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল। তো এই রাতে বেশ কিছু ছাত্রছাত্রী বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারা আর এই ভিতরে থাকবে না, বাইরে চলবে। তো তারা সারিবদ্ধভাবে বেরিয়ে আসছিল। তো তাদের মধ্যে এই এই ভেতরে যে পুলিশ ছিল, তারা যখন বেরিয়ে যাচ্ছিল, তো একজন বোরকা পরা ছাত্রীর চলন বলন ঠিক যেন নারী স্বরূপ মনে হচ্ছিল সেই পুলিশ অফিসারের কাছে করতে। তার কাছে অস্বাভাবিক লাগছিল যে দৈর্ঘ্যে, প্রস্থে এবং লম্বাতে যে অন্য অন্য নারীদের মতো না। তো একজন পুলিশ সদস্যের সন্দেহ হলো। এ, সন্দেহ হওয়ার পর সে পুলিশ আরেকজন পুলিশকে ডেকে এনে সেই সন্দেহজনক বোরকা ওয়ালিকে তল্লাশি করতে বলল। তো তল্লাশি করতে গিয়ে দেখা গেল ভিতরে সেই নারী পুলিশ সেই বোরকা পরা, অস্বাভাবিক বোরকা পরা নারীকে ধরতে গিয়ে দেখা গেলো যে পুলিশের ভিতর থেকে পুলিশের গলা বেশি আসলো। তো মহিলা পুলিশ ভয় পেয়ে পিছিয়ে গেল। পর দেখা গেলো যে তিনি বোরকা পরা, তিনি হলেন মৌলানা আব্দুল আজিজ গাজী। তো তাকে আটক করা হলো। আটক করে তাকে পরদিনই পিটিভিতে হাজির করা হলো। তো পিটিভিতে হাজির করার পর একদম সরাসরি লাইভে, তখনও সে পাকিস্তান শয়তান মিডিয়া বা শয়তান সাংবাদিক, তাকে সে বোরকা পরিয়েই মিডিয়ার সামনে, টিভি ক্যামেরার সামনে হাজির করা হয়েছে, তো নেকাব ফেলা অবস্থায়। তো তখন লাইভ অনুষ্ঠানে সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছিল সেই অনুষ্ঠান। আমরা ইউটিউবে সেই সার্চ দিলে ভিডিওটা বের হবে। তো তিনি তখন পরিষ্কার ভাষায় তিনি লাইভ অনুষ্ঠানে বোরকার নেকাব উঠিয়ে একটু কিছুটা, তিনি তার চেহারা একটু বিব্রতকর হাসি ছিল তখন চেহারা দেখে। তো স্বাভাবিক বিব্রতকর হাসি হওয়ারই কথা। লাইভ অনুষ্ঠানে এভাবে বোরকা পরে তিনি দাঁড়িয়ে আছেন। তো তিনি তখনও বলেছেন পরিষ্কার ভাষায় যে পাকিস্তান ইসলামের ছদ্মবেশ ধারণ করে নিরাপদ স্থানে সরে পড়ার ব্যাপারে অনুমোদন আছে, শরীয়ত এটা অনুমোদন করে। আর তিনি যা কিছু করেছেন জিহাদ মনে করেই করেছেন, এই জন্য তিনি লজ্জিত নন। এবং তিনি এটাও স্বীকার করেছেন সেই টিভি ব্রডকাস্টে, লাইভ ব্রডকাস্টের সম্প্রচারে, যে এই মহিলা মাদ্রাসার যে প্রধান, যে যিনি এই যে আব্দুল আজিজ সাহেবের হাফিজাহুল্লাহর স্ত্রী, তিনি মহিলা মাদ্রাসার প্রধান, এই স্ত্রী, তার স্ত্রী ও সাধারণ ছাত্রীদেরকে বাইরে যেতে মাদ্রাসার এখন এই হামলার মুখে মাদ্রাসা ছেড়ে বাইরে যেতে নিষেধ করেছে, উদ্বুদ্ধ করেছে, নিষেধ না উদ্বুদ্ধ করেছেন, যে তোমরা থাকো, এখন কোরবানির সময়, এখন জিহাদের সময়, তোমরা যাবে না, তোমরা থেকে যাও। তবে কাউকে কোনো জবরদস্তি করা হয়নি থাকার জন্য, উদ্বুদ্ধ করা হয়েছে। তো পাকিস্তান যে সাংবাদিক একটা সে মডার্ন সাংবাদিক, শয়তান সাংবাদিক একটাকে সাক্ষাৎকারের জন্য দেওয়া হয়েছিল, বেছে বেছে তো শয়তানটাকেই দেওয়া হবে স্বাভাবিক। তো এসে না খুঁচিয়ে খুঁচিয়ে নানাভাবে এ, আব্দুল আজিজ সাহেবকে হয়রানি করার, নাজেহাল করার চেষ্টা করেছে। আব্দুল আজিজ সাহেব মোটামুটি স্বাভাবিক, একটু বিব্রত থাকলেও, একটি ম্রিয়মাণ থাকলেও, তিনি মোটামুটি তার বক্তব্যগুলো তখন তিনি পরিষ্কার ভাষায় বলে গেছেন। তো আন্দোলনের নেতা মাওলানা আব্দুল আজিজকে বোরকা পরা অবস্থায় গ্রেপ্তারি এবং আল কায়দা ও এ, এই ঘটনাটা পাকিস্তান মিডিয়ার মধ্যে, যে ভিতরে থাকা আল কায়দার সদস্য এবং লাল মসজিদের ভিতরে থাকা ছাত্রছাত্রীদের মনোবল বেশ বেশ মানে ভেঙে পড়েছিল, এটা তাদের দাবি। কারণ তিনি তো যে পরম মোশাওয়ারার ভিত্তিতে বের হয়েছেন বলে একটা মানে এটা ভিতর কর্তৃপক্ষের দাবি, এটা তো আর সব ছাত্রছাত্রী জানে না। তো আব্দুল আজিজ সাহেবই তো বড় ভাই হিসেবে প্রধান ছিলেন। তো প্রধানই যখন এই এইভাবে ভিন্ন একটা কৌশলের অধীনে, পরামর্শের অধীনে, মোশাওয়ারার অধীনে বেরিয়ে গেলেন, তো সেটা তারপরে তো বেরিয়ে যাওয়া, তো বেরিয়ে যাওয়ার কারণে ছাত্রছাত্রীদের মনোবল বেশ ধাক্কা খেয়েছে, চিড় ধরেছে। এবং পাক সরকার শয়তানি করে মাওলানাকে বোরকা নেকাব পরা অবস্থায় টিভিতে উপস্থাপন করেছে এবং তার সাক্ষাৎকার নিয়েছে, এবং তার আলেম বিদ্বেষী এক সেকুলাঙ্গার সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছে। সবকিছু মিলিয়ে পাকিস্তানের এবং তার ভিতরে ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অনেকের মনোবল দুর্বল হয়েছে বলে অনেকের দাবি, কেউ কেউ দাবি করেছে পাকিস্তানের সাংবাদিক মহল। তো মাওলানা আব্দুল আজিজ গ্রেপ্তার হওয়ার পর মাওলানা আব্দুর রশিদ রহিমাহুল্লাহ, তিনি লাল মসজিদের নেতৃত্ব দায়িত্ব পালন করেছেন, এবং পুরো দেশ থেকে ওলামায়ে কেরাম তার কাছে বারবার ফোন করে করে অনুরোধ জানাচ্ছিল যে তিনি যেন নিঃশর্ত আত্মসমর্পণ করবেন। এবং তারা পুরো ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম তাকে আশ্বাস দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে তাকে কিছুই বলা হবে না, তারা সবাই মিলে তাকে পাকিস্তান সরকারের হাত থেকে বাঁচিয়ে দিবেন। বড় বড় ওলামায়ে কেরাম তাকে ফোন করছিলেন। তো এমন সময় পাকিস্তানের ওয়াজিরিস্তান, যেখানে জিহাদের যে ব্যাটেল ব্রিডিং গ্রাউন্ড, যেখানে মুজাহিদিন বা আফগান সীমান্তে বড় বড় মুজাহিদরা যেখানে থাকে, আশ্রয় গ্রহণ করেন, তো ওয়াজিরিস্তান থেকে হরকতে ইসলামী উজবেকিস্তানের আমির, যে ওই যে উজবেক উইগুর, উইগুরের মতো উজবেকিস্তানের একটা জিহাদি সংগঠন আছে আল কায়দা এফিলিয়েটেড, তো এটার আমির কারি কারি তাহের, তার নাম, তিনি ফোন করেছেন। তো গাজী সাহেবের সহকারী মাওলানা আব্দুল কাইম সাহেবের কাছেও ফোন করে বলেছেন যে আপনারা শেষ বুলেট পর্যন্ত টিকে থাকবেন।
আপনারা এই পর্যায়ে হাতিয়ার ফেলে দিলে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে, শিকার হবে। এটা একটা একটা মিডিয়ার সংবাদ আর কি। তো ভবিষ্যতে কখনো আন্দোলন দানা বাঁধবে না। আপনারা যদি আত্মসমর্পণ না করলে, আপনারা যদি আজিমতের উপর আমল করেন, তাহলে আপনাদের আদর্শে ভবিষ্যৎ প্রজন্ম যুগ যুগ ধরে উদ্বুদ্ধ হবে। তো গাজী সাহেব, গাজী মানে আব্দুল আব্দুল রশিদ গাজী ছোট ভাই, তিনি এই পরামর্শ মোতাবেক আমল করার সিদ্ধান্ত নিলেন। তো দ্বিতীয় রাতে আবার অভিযান চালানো হলো পাকিস্তান কমান্ডো বাহিনীর পক্ষ থেকে। তো এই রাতে 27 জন ছাত্র ছাত্রী শহীদ হলেন। তো এবং এই তখনও পাকিস্তান সেনাবাহিনী মানে কমান্ডোর পক্ষ থেকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য ঘোষণা দেওয়া হচ্ছিল, তোমরা আত্মসমর্পণ করলে আমরা কিছু বলবো না, নাম লিখিয়ে আমরা ছেড়ে দেব। তো তখনও এই ঘোষণার পর আরো কিছু ছাত্রছাত্রী আত্মসমর্পণ করেছে। এবং তখনও বাইরে উৎকণ্ঠিত অভিভাবকরা ভিতরে বাইরে তারা চরম উত্তেজনা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়েছিলেন। তারা যতই সময় যাচ্ছিল তারা মুষড়ে পড়ছিলেন যে তাদের বাচ্চাটা, তাদের মেয়েটা, তাদের ছেলেটা ভিতরে এখনো রয়ে গেছে। তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। কেউ মাথায় হাত দিয়ে বসেছিলেন, কেউ অনবরত দোয়া দুরূদ পড়ছিলেন, কেউ ফেল ফেল করে মানে সব হারানোর মতো করে তাকিয়েছিলেন। তো কোনো কোনো অভিভাবক বলছিলেন যে তাদের সন্তানের সাথে তারা কথা হয়েছে। কেউ কেউ বলছে আর কি, কেউ কেউ সাক্ষাৎকারে এটা সাংবাদিকদের বক্তব্য যে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। তো সামরিক অফিসাররা অভিভাবকদেরকে জানিয়েছে তারা 20 জন লোককে ভেতরে পাঠিয়েছিল, কিন্তু এ, মানে ছেলেদেরকে বের করানোর জন্য, আলোচনার জন্য। কিন্তু ভেতরে দায়িত্বশীলরা কাউকে বেরোতে দিচ্ছে না। সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো পাক সেনাদের কথা কখনো বিশ্বাসযোগ্য নয়, তারা আসলে না পাক না, তারা না পাক সেনা। যাক, আল্লাহ তাআলাই ভালো জানেন কি হয়েছে সেদিন। তো তৃতীয় দিনের মতো অভিযান শুরু হলো। এ, তখন আব্দুর রশিদ গাজী রাহিমাহুল্লাহ তার অবশিষ্ট সাথী যারা ছিলেন তাদেরকে নিয়ে হামলার তীব্রতায় উপরে থাকতে পারছিলেন না, তারা সবাই আন্ডারগ্রাউন্ডে যে ছিল, আন্ডারগ্রাউন্ড সেলারে আশ্রয় নিলেন আব্দুল আব্দুর রশিদ গাজী। তো তিনি তখনও আন্ডারগ্রাউন্ডে গিয়েও তখন মিডিয়া এবং ওয়াজিরিস্তানের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। এ, এবং এই সময় এই ভিতরের মসজিদ থেকে বা মাদ্রাসার দিক থেকে একটা গুলাগুলিতে এসএসজি কমান্ডার, বেশ মানে দক্ষ যোগ্য কমান্ডার হারুনুল ইসলাম, সে হালাক হয়েছিল। তো লাল মসজিদের অভিযানের উত্তাপ, এটার যে একটা ভাব, এটার প্রভাব ইসলামাবাদ শহর ছাড়িয়ে আরো অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছিল। তো অনেকে বিশ্বাস করছিল যে এই অভিযানের পেছনে চীনের হাত আছে, চীনের চাপে লাল মসজিদে অপারেশন চালানো হয়েছে। তো এই একটা প্রতিক্রিয়ায় পুরো পাকিস্তানে চীন বিরোধী একটা প্রচন্ড বিদ্বেষ ক্ষোভ জেগে উঠলো। এর প্রতিক্রিয়ায় অভিযান চলা শুরু করার পঞ্চম দিনে পেশোয়ারের 4 জন চাইনিজ ইঞ্জিনিয়ারকে কতলোকে হালাক করে দেওয়া হয়েছে। ষষ্ঠ দিন এবং অভিযানের যে ষষ্ঠ দিনে চৌধুরী সুজাত হোসেন আবার চেষ্টা করলেন যে একটা সমঝোতা করা যায় কিনা, লাল মসজিদের আব্দুর রশিদ সাহেবকে আত্মসমর্পণ করাতে রাজি করানো যায় কিনা। তিনি আবার মসজিদে গেলেন। মসজিদে গিয়ে আব্দুর রশিদ গাজী সাহেব রাহিমাহুল্লাহর সাথে আবার সাক্ষাৎ করলেন, তাকে আত্মসমর্পণের কথা আবার বললেন। তখনও মাওলানা আব্দুর রশিদ গাজী আগের সেই একটাই কথা, যে তার বিদেশি সাথীদেরকে নিরাপদে বের হয়ে যাওয়ার একটা রাস্তা করে দিতে হবে, তাহলে তিনি আত্মসমর্পণ করবেন। কিন্তু পাক সরকার তো আসলে মূলত এই এদের জন্য, বিদেশি সাথীদের জন্যই মূলত হামলাটা চালিয়েছে। কারণ এই বিদেশি ব্যক্তিদেরকেই চাইনিজ কর্তৃপক্ষ মূলত চাচ্ছিল, গ্রেপ্তার করতে চাচ্ছিল। তো মাওলানা আব্দুর রশিদের রহিমাহুল্লাহর ভাষ্যমতে তিনি যে সাক্ষাৎ করেছেন, তার সাথে সরকারের সাথে একটা নিরাপদ রাস্তা দেওয়ার ব্যাপারেও মোটামুটি ঐক্যমত্য হয়ে গেছিল একটা কোনো কোনো ভাষ্যমতে, যে তারা বিদেশি সাথীদেরকে নিরাপদ রাস্তা দিয়ে দিবে। এবং তবে মতানৈক্য, যে দুই পক্ষের মধ্যে মতানৈক্য হয়েছিল সেটা হলো কিভাবে নিরাপদ রাস্তা দেওয়া হবে সেটা নিয়ে। তো তো শেষের দিকে আব্দুর রশিদ গাজীকে বলা হচ্ছে যে আমরা ভেতর থেকে যারা আসবে তাদেরকে নিরাপদে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা দিব। তো আব্দুর রশিদ গাজী রহিমাহুল্লাহ ভেবেছিলেন যে তাদের বিদেশি সাথী তাদেরকেও এই পদ দেওয়া হবে, এটা ভেবেছিলেন। পরে তখন দেখা গেলো যে না, মাওলানাকে এবং তার সঙ্গে পাকিস্তানি যারা ছিল তাদেরকে নিরাপদ রাস্তা বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে, আর বিদেশিদেরকে দেওয়া হবে না। তখন এ, তখন আব্দুর রশিদ গাজী বুঝছেন যে আসলে তার দাবি পাকিস্তান কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই মানবে না, মানা পাকিস্তান সরকারের পক্ষে এটা সম্ভব না। তখন আসলে একমত হওয়ার তার সময় সুযোগ নেই, সময় নেই, আলোচনার আর কোনো আ, মূল্য নেই। এরপর এ সময় তখনও পাকিস্তান সরকার চেষ্টা বন্ধ করেননি। এই সময় করাচি থেকে বা ইসলামাবাদ থেকে করাচি অনেক দূরে, করাচি থেকে পাকিস্তানের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি না মানে মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য, আব্দুল সত্তার ঈদি, তিনি
আমাদের যেমন আমাদের এ আছে না, ডক্টর আব্দুর রহমান আসুমাইদ কুয়েতের, তিনি সারা জীবন জনসেবামূলক কাজ করে গেছেন। তো আব্দুল সত্তার ঈদিও পাকিস্তানের এরকম একদম সব সময় তিনি ওই ইয়া করেন আর কি, সেবার কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, তো এটি সবার কাছে প্রিয়, সবাই ওনাকে পছন্দ করেন। তো এই আব্দুল সত্তার ঈদি, এই বৃদ্ধ লোক এবং মুফতি রফি ওসমানী রহিমাহুল্লাহ, তারা দুজন একসাথে লাল মসজিদের বাইরে এসে পৌঁছলেন, এবং তারাও সরাসরি আব্দুর রশিদ গাজী রহিমাহুল্লাহকে অনুরোধ করলেন যে এ, আপনারা উভয় পক্ষের এ, এ, সাথে আমরা কথা বলেছি, আপনি আত্মসমর্পণ করেন, আপনার কোনো সমস্যা হবে না, এ, আপনার আপনার দায়িত্ব আমরা নিব। তো তখনও ওই একই প্রশ্ন যে বিদেশিদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে কিনা। তো এই প্রশ্নে এসে আসলে সব আলোচনা থেকে গিয়েছিল, বন্ধ হয়ে গেছিল, রুদ্ধ হয়ে গেছিল। তো আব্দুর রশিদ গাজী তখন নিঃশর্ত আত্মসমর্পণ করতে রাজি হননি। তো সপ্তম দিন তো হামলা করে এসএসজি কমান্ডো যারা পাকিস্তানে, তারা হামলা করে করে মসজিদ মাদ্রাসার কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করতে তারা হামলা করতে করতে একদম শেষ যে ঘাঁটি, যেখানে আব্দুর রশিদ গাজী রহমাহুল্লাহ এবং তার বিদেশি সাথীরা ছিলেন, তাদের কাছে পৌঁছে গেছে। তো এখানে ভিতরে আব্দুর রশিদ গাজী এবং তার সাথীরা ছিলেন। সেই অবস্থা যখন দরজায় পাকিস্তানি মিলিটারি কমান্ডার সবচেয়ে এলিট স্কোয়াড এসএসজি বাহিনী এ, ও দাঁড়ানো ছিল, শেষ হামলা করবে, তখনও এ, তিনি মোবাইলের মাধ্যমে বিশ্ব মিডিয়ার সাথে এবং ওয়াজিরিস্তানের সাথে যুক্ত ছিলেন, এবং তিনি তখনও অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত হননি। তো উভয় পক্ষ গুলি বিনিময় চলতে থাকতো, এবং কয়েকটা ইস্তেসাদী হামলা হয়েছিল। বিকট বিস্ফোরণের আওয়াজ চারদিকে, মানে পুরো ইসলামাবাদে কেঁপে উঠছিল এমন আওয়াজ। তো সকাল নাগাদ প্রায় 70 জন তালিব ইলম শহীদ হয়েছে এবং 8 জন পাক সেনা হালাক হয়েছে। তো পরবর্তীতে শেষ দিন মৃতের সংখ্যা 70 জন ছাড়িয়ে 110 জন বলা হয়েছিল, তালিব ইলম আবার অন্যান্য বিদেশির সাথে মিলিয়ে। এবং সেই 110 জনের মধ্যে মাওলানা আব্দুর রশিদ গাজী রহিমাহুল্লাহ তিনি ছিলেন। এবং এই শহীদ যারা হয়েছেন তাদের সেই কাতারে, শহীদদের কাতারে আফগান মুজাহিদদের কিছু মুজাহিদ ছিলেন, এবং এছাড়াও বিদেশি আরো কিছু নাগরিক ছিলেন, এবং তাদের মধ্যে 12 জন ছিলেন উইগুর। এরা সবাই সে আন্ডারগ্রাউন্ড সেলারে ছিলেন। এই 12 জনেই মূলত চাইনিজ সরকারের দাবি ছিল, এদের জন্য মূলত চাইনিজ সরকার বারবার চাপ দিচ্ছিল। আল্লাহ আলম বিসসাওয়াব, আল্লাহ তাআলা ভালো জানেন। তো লাল মসজিদের উপর পরিপূর্ণ কব্জা করার পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে সাংবাদিকদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো, এবং ভিতরে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দেখানো হলো, যেটা যেমনটা দেখায় আর কি। তো কতটা ভিতরের অস্ত্র, কতটা পাকিস্তান সেনাবাহিনীর সাজিয়ে রাখা অস্ত্র, সব দেশের পুলিশ যেমনটা করে আর কি, আর সামরিক বাহিনী। তো সেখানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, এ, তো কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ মালুম। তো পাক সেনার বিরুদ্ধে, অভিযানকারী সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে, তারা এই লাল মসজিদ ক্লিয়ার করার জন্য ভেতরে ফসফরাস বোমাও তারা নিক্ষেপ করেছিল। এবং পাক সরকার বারবার অভিযোগ করছিল যে লাল মসজিদের অভ্যন্তরে বারুদ ভর্তি সুড়ঙ্গ, বহু জিম্মি বন্দী আছে। তো অভিযান শেষে পাক সরকার যেমন দাবি করেছে, এমন কোনো দাবির সত্যতা পাওয়া যায়নি। ভিতরে বারুদ ভর্তি কোনো সুড়ঙ্গ পাওয়া যায়নি, এবং কোনো জিম্মি বন্দীও পাওয়া যায়নি। তো এগুলো সব ছিল পাকিস্তান সরকারের মিথ্যা প্রপাগান্ডা। এবং আল কায়দা এবং আমার আব্দুল আজিজ, যিনি বেরিয়ে গেছিলেন বোরকা পরে, তিনি আশা করছিলেন যে লাল মসজিদে হামলা হলে পুরো পাকিস্তানের মাদ্রাসা ছাত্ররা অস্ত্র হাতে নেমে পড়বে লাল মসজিদের সমর্থনে, এমন একটা আশা তাদের ছিল। কিন্তু বাস্তবে এমনটা ঘটেনি। তো ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে অবস্থিত লাল মসজিদ এবং তার ভাবাদর্শের 18টি মাদ্রাসাও এই সময় চুপচাপ ছিল, তারা লাল মসজিদের সাহায্যে এগিয়ে আসেনি। আর শেখ ঈসা এবং মাওলানা আব্দুল আজিজ এই মাদ্রাসার গুলোর উপর ভরসা করেই মূলত আন্দোলন শুরু করেছিলেন। তখন পাকিস্তানের পরিস্থিতি আসলে অন্যরকম ছিল। আল কায়দা একাই পাকিস্তান সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো লাল মসজিদে হামলার পর, এবং ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ আল কায়দার মুজাহিদদেরকে হুকুম দিলেন পাক সেনাদের উপর হামলা করতে হবে। এই লাল মসজিদের অভিযানের পর থেকেই পাকিস্তানে একের পর এক ইস্তেসাদী হামলা এর একটা ধারাবাহিকভাবে জারি হয়ে গেছে, শুরু হয়ে গেছিল। এই ইস্তেসাদী হামলার কারণে পাকিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম পরিণত হয়েছিল। অনেকের অভিযোগ আর কি, এসব ইস্তেসাদী হামলায় শিশুদেরকে ব্যবহার করেছে। কিছু কিছু হামলায় তেমন সত্যতা আছে, তবে সেটা সেই কতটা শিশু হামলা করেছে না হামলার কারণে এত আশেপাশে থাকার কারণে মারা গেছে, সেটা আল্লাহ ভালো জানেন। তো সেই সময় পাকিস্তান, ফিলিস্তিন এবং ইরাকের চেয়েও বেশি ইস্তেসাদী হামলা হয়েছিল। তো 2007 সালের জুলাইয়ে অপারেশন সাইলেন্স বা অপারেশন সানরাইজের আগে পুরো পাকিস্তানে মাত্র 42টি ইস্তেসাদী হামলা হয়েছিল, 2007 সালের জুলাইয়ে।
লাল মসজিদ অপারেশনের পরে 2007 সালের শেষ পর্যন্ত মানে জুলাই পর্যন্ত 42টা হামলা হয়েছিল। আর 2007 সালে শেষ পর্যন্ত এ, মোট হামলা হয়ে লাল স্টেশনে হামলা হয়েছে 47টি। মানে 2007 সালে অপারেশনের আগ পর্যন্ত পুরো পাকিস্তানের ইতিহাসে 42টি স্টেশনে হামলা হয়েছে। আর ওই সালে 7 সালের শেষ পর্যন্ত এক বছর বাকি বাকি সময়ে শুধু এক বছরের মধ্যে 6 মাসের মধ্যেই 42টি স্টেশনে হামলা হামলা হয়েছে। তো 47টি। তো লাল মসজিদ অপারেশন হয়েছে 7 সালে, এবং 7 সালের শেষ পর্যন্ত এই 7 সালের আগে মোট হামলা হয়েছিল 47। আর 2007 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু এই অল্প সময়ে মোট হামলা স্টেশনে হামলা হয়েছে 47টি। তো মোট 1188 জন মানুষ মারা গিয়েছিল এই 47টি ইস্তেশাদি হামলায়, এবং প্রায় 3209 জন আহত হয়েছিল। এমনকি এই লাল মসজিদের যে অভিযানে অংশগ্রহণ করেছে পাক ফৌজের যে এসএসজি কমান্ডো, তাদেরকে মূলত বেশি করে টার্গেট করে হামলা করা হচ্ছিল, মানে মুজাহিদের পক্ষ থেকে স্থানীয় হামলাকারীরা। তো 2007 সালের সেপ্টেম্বরে তারবেলা গাজী, একটা পাকিস্তান একটা শহর, জায়গার নাম, সেখানে এসএসজি কমান্ডো যে ক্যাম্পে, সেখানে এসএসজির সাথে হামলা হয়েছিল। সে হামলায় 20 জন কমান্ডো হালাক হয়েছে এবং কয়েক ডজন গুরুতর আহত হয়েছিল। এটা ছিল লাল মসজিদে হামলার প্রতিশোধ, মুজাহিদদের ভাষায়। তো লাল মসজিদ আসলে এটা একটা পাকিস্তানের ইতিহাসে একটা মোড় সৃষ্টিকারী ঘটনা। এটা পাকিস্তানের ইতিহাসে এক ভয়াবহ মোড়। এরপর থেকে, এই লাল মসজিদ হামলার পর থেকে সেই যে পাকিস্তান অশান্ত হয়েছে, আর শান্ত হয়ে ওঠেন পাকিস্তান। লাল মসজিদে হামলার 2 বছরের মধ্যেই এই টিটিপি পাকিস্তানের সীমান্তে বিশাল এলাকা স্বাধীন করে সেখানে ইসলামী হুকুমত কায়েম করতে সক্ষম হয়েছিল। টিটিপি এর প্রভাব এত বেশি, মানে পাকিস্তান তাহরিকে তালিবান এ, এত বেশি প্রভাব বেড়ে গিয়েছিল যে তারা অগ্রসর হতে হতে রাজধানী ইসলামাবাদের প্রায় 60 মাইলের কাছাকাছি এসে গিয়েছিল। তাদের ইসলামী হুকুমত শাসনের সীমা, শাসন সীমা, যে রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে সেই রাষ্ট্রের সীমা 60 মাইল পর্যন্ত এসে রাজধানীর। তো বিশ্ব মিডিয়াতে তখন শিরোনাম হতে শুরু করেছিল যে পাকিস্তান তালেবানের দখলে চলে যাবে এমন উপক্রম। তো লাল মসজিদের ঘটনা চীন এবং পাকিস্তানের সম্পর্ককেও নড়বড় করে দিয়েছিল। এবং পাক চীন দোস্তির যে সর্বশ্রেষ্ঠ নমুনা কারাকোরাম হাইওয়ে, যেটা পাকিস্তান থেকে জিনিসপত্র চীনে যায়, চীন থেকে পাকিস্তানে আসে, এই হাইওয়ের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। কারণ সবার ক্ষোভ পাকিস্তান সেনাবাহিনী এবং চীনের উপর পড়েছিল, কারণ তারাই এই দুই শয়তানের কারণেই মূলত লাল মসজিদে হামলা হয়েছিল। তো পাক সরকার একটু বাধ্য হয়ে এই কারাকোরাম হাইওয়ের পুরো নিরাপত্তাকে বজায় রাখার জন্য তার পুরো পাকিস্তানের একটা সেনাবাহিনীর একটা বিশাল একটা কোর, একটা রেজিমেন্টকে সে কারাকোরাম পুরো রাস্তা জুড়ে নিরাপত্তা বিধানের জন্য মোতায়েন করতে, সবসময় মোতায়েন রাখতে বাধ্য হয়েছে, যাতে পাক পাক এবং চীনের মধ্যেকার ব্যবসা বন্ধ না হয়ে যায়। আর এই লাল মসজিদের অপারেশনের কারণে, অপারেশনের প্রভাবে, এই যে জেনারেল মোশাররফ যে লৌহ কঠিন ভাবে বদরুদের পাকিস্তান শাসন করেছিল, এই লাল মসজিদের ধাক্কা, লাল মসজিদে হামলা করার কারণে, অভিযান চালানোর কারণে পুরো পাকিস্তানের জনরোষ যে ফুঁসে উঠেছিল, সেটার প্রভাবে তার লৌহ শাসন নড়বড় হয়ে গেছিল। তখন পাকিস্তান লাল মসজিদ যখন অবরোধ চলছিল পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে, তখন অন্যদিকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার আন্দোলন চলছিল। সেটা ছিল ওই বিচারপতি ইফতেখার আহমদের নেতৃত্বে বিচারপতিদের আন্দোলন। সে আন্দোলন পুরো পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছিল। এমন অবস্থা হয়েছিল যে বিচারপতিরা যেন পাকিস্তান পারভেজ মোশাররফকে পুরো আছাড় মেরে সিংহাসন থেকে নামিয়ে ফেলবে, এমন অবস্থা। তো এটা ছিল আসলে মূলত এ ছিল আমাদের পাকিস্তানে সবচেয়ে মোড় সৃষ্টিকারী, সবচেয়ে ভয়ঙ্করতম একটা অভিযানের ইতিহাস। আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন ভিডিও থেকে, বিভিন্ন তথ্য থেকে। আমাদের জানা তথ্যে সংগ্রহে ভুল হতে পারে। আমাদের আলোচনা 3টি পর্বের আলোচনার কোনো কোনো অংশ কারো কাছে খারাপ লাগতে পারে। তো আমাদের কথাকে পুরোপুরি বিশ্বাস করার দরকার নেই। আর যদি যথাযথ তথ্য থাকে, আমাদের বিপরীত তথ্য, আমাদের কথা ভুল থাকে, সেটা ভুলটা ভুল, এইসব মেনে নেওয়ার আমাদের অনুরোধ। আমরা নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কোনো বক্তব্য দিইনি। আমরা যেখানে নিরপেক্ষভাবে যেখানে যে তথ্য পেয়েছি, যেটাকে আমরা সত্য মনে হয়েছে আমাদের বাছাই, সেটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হলো, লাল মসজিদ যেভাবে একটা রাজধানী শহরের মধ্যে নিজেদের একটা ঘাঁটি গেড়ে বসেছিল, এবং তারা নিজেদের একটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার গঠন করে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা কায়েম করে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করছিল, বা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা করছিল, এটা বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থায়
কোনো মাদ্রাসা কি এমন করাটা উচিত বা এমন করাটা ঠিক হবে কিনা। তো ওলামায়ে কেরামের মধ্যে এটা বিপরীত মত থাকতে পারে। আমার ব্যক্তিগত মত হলো যে আমি মুফতি না, আমার মতামত গ্রহণ করা দরকার নেই। তো আমার ব্যক্তিগত মত হলো আসলে এই ধরনের অভিযান, এই আল্লাহ ভালো জানেন আল্লাহ তাআলা কি পছন্দ করেন। তবে এই ধরনের অভিযানের ফলে সাধারণত এটার ফলটা এ, যদি সামর্থ্য না থাকে, আমার ব্যাপক আমি যা বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা বাস্তবায়নের ক্ষমতা না থাকলে এই ধরনের পদক্ষেপ না নেয়াই ভালো। সার্বিকভাবে এটাই নিরাপদ। যাতে প্রচলিত আমি একদিন একটা অভিযান করলাম, অভিযান করে পুরো রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, আমার মাদ্রাসা আক্রমণ করলো, অসংখ্য ছাত্রছাত্রী মারা গেল, শেষে মাদ্রাসা বন্ধ করে দিল, লাভ কি হলো? এর বিপরীতে অনেকে অনেক যুক্তি তুলে ধরবেন যে এ, তার মানে কি আমরা সবসময় তাগুত, মানে যেটা বলে থাকেন আর কি, জেহাদি চিন্তার থেকে যে চিন্তা, আমি তাহলে তাগুদের অধীনে থাকবো। কিন্তু আবার এটাও তো সত্য, আমার সামর্থ্য না থাকলে আমি একদম রাজধানী শহরে বসে, ঢাকা শহরে বসে, পাকিস্তানের ইসলামাবাদে বসে আমি একটা মাদ্রাসার দেয়ালের ভিতরে আমি কি সামরিক ঘাঁটি তৈরি করব? এটা কি আমার সামরিক ঘাঁটি তৈরি করে আমি প্রশাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব? এটা এটা অনেকটা বাস্তবসম্মত মনে হয় না আমাদের জন্য। পাকিস্তানে লাল মসজিদ এবং আব্দুল রশিদ গাজী সাহেব, ওনাদের কথা আলাদা, ওনারা হয়তো ওনাদের কাছে ওটা ওনাদের ইজতিহাদ ছিল। কিন্তু আবার এটাও তো সত্য যে আব্দুল আজিজ সাহেব তিনি বেরিয়ে এসেছেন, মানে তিনি আজিমতের উপর থাকেননি। তবে তার পক্ষে যুক্তি দেওয়া যায় তিনি পরামর্শের ভিত্তিতে বের হয়েছেন, ভালো। তো পরামর্শের ভিত্তিতে বের হয়েছেন, ভালো কথা। তার মানে তো তিনি ওই পরামর্শের ভিত্তিতে আজিমত না রুখসতটাকেই বেছে নিয়েছেন আমার ব্যক্তিগত খেয়ালে। তো তদ্রূপ আসলে এই যতক্ষণ পর্যন্ত সময় না আসে, পর্যাপ্ত শক্তি অর্জন না হয়, প্রস্তুতি না থাকে, ততদিন পর্যন্ত আসলে এই ধরনের সামরিক অভিযান, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে, স্থানীয় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সরাসরি জিহাদে নেমে পড়া, এটা এটা মানে বাস্তবসম্মত বা সময়োচিত সিদ্ধান্ত মনে হয় না। এজন্য ওলামায়ে কেরাম যারা প্রথাগত যাদেরকে যারা ময়দানে থাকেন তারা অনেক সময় বিদ্রূপ করে যে ঘরের মাদ্রাসার ভিতরে বসে থাকতে একটু অলস হয়ে গেছে, ভীরু হয়ে গেছে। আসলে ভীরু কিনা সেটা আসলে প্রশ্নসাপেক্ষ বিষয়, কিন্তু এটা তো সত্য। এভাবে এই মাদ্রাসাকে জিহাদের কেন্দ্র, মানে রাজধানী বড় শহরে পুলিশের প্রশাসনের বিরুদ্ধে গিয়ে জিহাদি কেন্দ্র বানানো, কেন্দ্র বানিয়ে কোথাও আসলে সফল হওয়া যায়নি। তো এই ধরনের চিন্তা কোনো বাংলাদেশে যার যত মুজাহিদ ছিলেন তারাও বলেন যে বাংলাদেশ কখনো এই ধরনের ব্যাটেল গ্রাউন্ড না, জিহাদের ভূমি নয়। এই ধরনের চিন্তা যে আমি একদিন পুলিশের উপর হামলা করব, একদিন র্যাবের উপর হামলা করব, সামরিক বাহিনীর উপর হামলা করব, এই হামলা করে আমি কি করব? আমি একটা হামলা করলাম, সে হামলা করার পর কি হলো, পুরো দেশের উপর ক্র্যাকডাউন নেমে আসে। তো লাভ কি হয়? লাখের লাভ হয় না। তো এম, আমরা যাই করব সেটা চিন্তা ভাবনা করব, মশাওয়ারার ভিত্তিতে করব, যারা ওলামায়ে কেরাম আছেন অভিজ্ঞ তাদের পরামর্শ অনুযায়ী করব। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের মানসা এবং শরীয়তের মাকসাদ বুঝে সেটা তো তৌফিক দান করুন। হ্যাঁ, জিহাদের চিন্তা আমরা ধারণ করব, কিন্তু সে জিহাদের চিন্তা যেন হঠকারিতা না হয়ে যায়। সে জিহাদি চিন্তার বাস্তবায়নের পদ্ধতিটা যেন হঠকারী পদ্ধতি না হয়। যেটাকে আরবিতে বলা হয় তাহাভুর। তাহাভুর মানে হলো অবিমৃষ্যকারিতা। আমার মাথায় আমি একটা বুঝলাম যে জিহাদ করা ফরজ, ঠিক আছে, ভালো। তো জিহাদ করা ফরজ কি এখন, এই মুহূর্তে, এই জায়গায়? এই তিনটা প্রশ্ন তো আমাকে মাথায় পরিষ্কার থাকতে হবে। আমি যে এই মুহূর্তে আমার জন্য এই জায়গায় ফরজ কিনা। তো একবার আমাদের একটা তর্ক হয়েছিল যে কারাগারে থাকা অবস্থায় এক ভাই, খুবই গরম, তিনি বললেন যে এরা সবাই তাগুত, কারারক্ষী। এই কোরআন আয়াত অনুযায়ী যে ফেরাউন এবং তার সহযোগী সবাই হলো কাফের এবং সবাই অপরাধী, ঠিক আছে, ভালো। তো এখন সে বললো যে এই কারারক্ষীরা কি সবাই তাগুত? ঠিক আছে, তাগুত। এখন তাগুত বিরুদ্ধে জিহাদ করতে হবে। তো আমি কই ঠিক আছে, তো আজকে তখন গেট খুলবে, তখন আপনি তাকে হামলা করেন, এই কারারক্ষীকে মারেন। না, এখন তো মারা ঠিক হবে না, আমি তো এখানে নিরস্ত, আমি এখানে মারলে তো আমাকে মেরে ফেলবে। তো আমি বললাম এই তো লাইনে এসেছেন। তো এই প্রশ্ন তো এটাই তো আপনাকে আমি অনেকক্ষণ ধরে বোঝাতে চাচ্ছি যে জিহাদ ফরজ ঠিক আছে, কিন্তু আপনাকে কখন, কোথায়, কিভাবে সেই ফরজের বিধানটা বাস্তবায়ন করতে হবে এটা তো বুঝতে হবে। আপনি পুরো দেশ জুড়ে বোমা হামলা করে একটা হইচই সৃষ্টি করলেন, কাজের কাজ কিছু হলো না, পুরো দেশের সমস্ত বোঝাই সবাইকে গ্রেপ্তার করে ঢুকিয়ে ফেললো, ফলাফল কি হলো? পুরো সবাই বিরুদ্ধে চলে গেল। তো এর চেয়ে বরং আমাদের দেশে অভিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন যে কি আমরা কোরআন হাদিস চর্চা করব, ঈমান আকীদার কথা বলবো, জিহাদের কথাও বলবো, কিন্তু প্রয়োগটা, আমি একটা পুলিশ মারলাম, একটা র্যাব মারলাম, তো লাভ কি হলো?
এই ফলাফল তো এটা ভয়ঙ্কর আকার ধারণ করে ফলাফলটা। তো এমন কিছু করব না, এমন কিছু ভাববো না যেটা বাস্তবে শরীয়তের শরীয়ত সেটাকে মানে নিরঙ্কুশভাবে অনুমোদন করে না, আপাতত অনুমোদন করে না। এমন কিছু আসলে করার আগে একটু চিন্তা করব যে আমি যেটা বুঝছি, আমার কাছে যেটা ইজতিহাদ মনে হচ্ছে, সেই ইজতিহাদটা সঠিক কিনা। আমি এমন কিছু করে বসছি কিনা যেটার কারণে, যেটার ইম্প্যাক্ট, যেটার প্রভাব আমি আমি সামাল দিতে পারবো না, বা যেটার প্রভাবে যা কিছু ময়দানে যা কিছু সাধারণ পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। দুনিয়া আমরা এই স্বাভাবিক পরিস্থিতিতে নিজের যেটা বুঝি সেটা আমরা বলবো না, বা অনলাইন বা মিডিয়াতে যেটা, ফেসবুকে যেটা পড়ি সেটা পড়ে উত্তেজিত হয়ে যাবো না। ঠান্ডা মাথায় চিন্তা করব, আল্লাহর বিধান সেটা আমি বিশ্বাস করব, মানবো। কিন্তু প্রায়োগিক দিকটা খুবই জটিল। এটা এই সমস্ত ঘরানার জেহাদি যারা ছিলেন তারাও বলেন যে প্রয়োগটা খুবই ঝুঁকি এবং খুবই সেনসিটিভ, খুবই স্পষ্টকাতর। আমি প্রয়োগটা কোথায় করছি, কোথায় করব, কখন করব, কার উপর করব, এই তিনটা প্রশ্ন খুব জরুরি। আমি একদম সবচেয়ে অনেক কড়া জেহাদিস্টের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলেছে আসলে এ, এইভাবে এই তিনটা প্রশ্নের উত্তর খুব জরুরি। তো সাধারণ যারা আমরা তরুণদেরকে থেকে নতুন নতুন ময়দানে আসে, জিহাদ দ্বারা উদ্বুদ্ধ হয় বিভিন্ন বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা এবং ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, তারা এত বেশি রক্ত গরম থাকে যে এই মারে কি সে মারে অবস্থা। তো এরাই মূলত বিপদগুলো তৈরি করে। এরাই মূলত এ, যারা নেতা আছে তাদের বিরুদ্ধে বিপদ হয়ে দাঁড়ায়। না, আমাকে যারা অভিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে কথা বলতে হবে। তারা কি বলেন? আপনি জিহাদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যেখানে সেখানে সেটা প্রয়োগ করবেন, আমার সেই কারাগারের সাথী ভাইয়ের মতো। তিনি যখন বললাম যে ঠিক আছে আপনি কারারক্ষীকে আক্রমণ করেন, না, কিভাবে আক্রমণ করবো? আক্রমণ করলে তো এসে আমাকে পিটাবে, আমাকে এসে মেরে ফেলবে লাঠি দিয়ে পিটিয়ে, হাত পা বেঁধে। সেই অবস্থার ক্ষেত্রে ঠিক আছে, এই তো বুঝছেন আপনি যে আপনার জন্য, আপনি তাকে যতই তাগুত মনে করেন, যতই বিরোধী মনে করেন, সেটা ঠিক আছে আপনার ফতুয়া মতে। কিন্তু এই তাগুতকে আপনার হটাতে এখন আপনি সক্ষম নন। এখন তাকে হটাতে গেলে আপনাকে পুরো একদম দুনিয়া থেকে হটিয়ে হটিয়ে দিবে। এটা যখন বুঝছেন, এই ঠিক একই বিষয় হলো বাইরের। ওখানেও একই অবস্থা, একই চিন্তা, একই সিদ্ধান্ত, যে আপনি এই যে ছোট্ট একটা ককটেল ফাটালেন এ একটা ট্রাফিক পুলিশের সামনে, বা একটা পুলিশের গাড়িতে, বা একটা হিন্দু যাজক বা বিভিন্ন বিদেশি নাগরিককে মারলেন। তো মেরে কি হলো, পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়লো আপনার মতো যারা চিন্তা ধারণ করে অনলাইনে, অফলাইনে, মাদ্রাসায়। তো পুরো একজনের কারণে, একটা হামলার কারণে পুরো দেশ এবং যারা কারাগারে থাকে তাদের উপর প্রচন্ড ক্র্যাকডাউন হয়। তাদেরকে দিনের পর দিন আবার বন্দি করে রাখা হয়, তাদের চোখ বেঁধে রাখা হয়, হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়। একটা ঘটনা ঘটে পুরো ভিতরে। যদিও ঘটনাটা যদি যৌক্তিক কারণ হতো, একদম শরীয়তের সবার অনুমোদন হতো, হতো, নিরঙ্কুশ ইজতিহাদ সম্পন্ন হতো, তাহলে ঠিক ছিল। কিন্তু এমন কিছু করা উচিত নয়, এমন কিছু ভাবা উচিত নয়। আমাদের দেশের কথা বলছি, পাকিস্তানের কথা আলাদা, ওদের দৃষ্টিভঙ্গি আলাদা, ওদের অবস্থান আলাদা, ওখানের ফতোয়া আলাদা। আমরা আমাদের দেশের কথা বলছি, এমন কিছু করব না যেটার কারণে স্বাভাবিক পরিস্থিতিটা নষ্ট হয় এবং যা কিছু দিন চর্চা হচ্ছে সেটাও বন্ধ হয়ে যায়। তো তার মানে এই না যে আমরা সবকিছু একদম হাত গুটিয়ে বসে থাকবো। আমরা আমাদের দিন চর্চা করব, আমাদের চিন্তা চর্চা করব, কোরআন হাদিস চর্চা করব, মানুষকে হকের কথা বলবো, মানুষের আকীদা পরিষ্কার করব, মানুষকে তৌহিদ শিখাবো, মানুষকে দিন শিখাবো, শরীয়ত বুঝাবো, এবং বিভিন্ন হালাল হারাম বুঝাবো, হক কথা বলবো। এম, কিন্তু পাশাপাশি এমন কিছু করবো না যেটা হঠকারী সিদ্ধান্ত হয়, এমন কিছু করবো না যেটা বয়সের তাড়নার কারণে আবেগ তাড়িত সিদ্ধান্ত হয়। এজন্য সবসময় মোশাওয়ারা করা উচিত, অভিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে নিসবত সম্পর্ক রাখা উচিত, মাথা ঠান্ডা রাখা উচিত, এবং মাথা গরম করে কোনো সিদ্ধান্ত, মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত, বিদেশি কোনো ঘটনা দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত, বিদেশি যে যুদ্ধক্ষেত্র, সে জায়গার কোনো ঘটনাকে শুনে আমি আমার দেশে ঠিক সেরকম ঘটিয়ে ফেলবো, এই ধরনের সিদ্ধান্ত, যে স্লোগান দেয় না, আমরা সবাই আফগান, বাংলাদেশ বাংলা হবে তালেবান, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এটা খুবই, এই স্লোগান খুবই মানে এক সময় হয়তো আবেগের কারণে অনেকে দিয়েছেন, কিন্তু এটা এখন একটা সেন্সিটিভ স্লোগান হয়ে গেছে। আমরা তাই আফগান তালেবান, ওদের ওদের ক্ষেত্র, ওদের দেশ, ওদের ভূমি, ওদের কৌশল, ওদের স্ট্র্যাটেজি আলাদা, আমাদের বাংলাদেশের স্ট্র্যাটেজি আলাদা। তো এটা মাথায় রাখতে হবে। যেটা আমার কারা সঙ্গী ভাই বুঝেছিলেন যে এখানে তো আমার সামর্থ্য নেই, আমার এটা সুযোগ নেই, আমি ওটা হামলাটা করতে গেলে আমি হামলার শিকার হব। তখন এটাই হলো মূল কথা। আমরা এমন কিছু করব না যাতে আমাদের দেশে যে একটা পরিবেশ, কাজ করার পরিবেশ, সেটা নষ্ট হয়ে যায়। এমনি অনেক অনেক আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে অনেক সময় সাধারণ পরিস্থিতি বেশ অসাধারণ হয়ে মানে হয়ে গেছে, গোলযোগপূর্ণ হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। আমরা এটা খেয়াল রাখবো যে
যাতে আমার পক্ষ থেকে আমার চিন্তা দ্বারা আমার আচরণ দ্বারা এমন কিছু না হয়ে যায় যাতে আমার অন্য অন্য সাথী ভাইরা কষ্টে পড়ে যায়, পুরো দিন চর্চা দিন প্রচারের পরিবেশটা নষ্ট হয়ে যায়। এবং বিশ্ব মিডিয়াগুলো, বিশেষ করে আমাদের প্রতিবেশী অনেক তো ওত পেতে আছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য, বাংলাদেশকে একটা একটা জিহাদি মানে সব সব সবাই দখল, পুরো জিহাদিস্টরা কিলবিল করছে চারদিকে, এমন একটা পরিবেশ, এমন একটা চিত্র তুলে ধরার জন্য। তো আমরা বাতিলের হাতে, কাফেরদের হাতে, শত্রুদের হাতে কোনো অস্ত্র তুলে দিব এমন কোনো আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক, সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করুন। আমার বুঝের মধ্যে ভুল থাকলে আমাকে আল্লাহ তাআলা সংশোধন করে দিন, এবং সবাইকে দিনের সঠিক যে মূল মগজ, মূল রস, শরীয়তের যে মাকসাদ, সেটাকে বোঝার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর সবসময় রক্ত গরম করে নয়, মাথা গরম করে নয়, ওলামায়ে কেরাম, অভিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তাদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর টিকিয়ে রাখুন, আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন, বিশ্বের উপর খাস রহমত নাজিল করুন, গাজার উপর খাস রহমত নাজিল করুন, এবং সমস্ত জালিমকে আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে দিন, এবং ইসলামের ঝান্ডাকে, ইসলামের পতাকাকে বুলন্দ করে দিন, এবং খিলাফার পতাকাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিন, কায়েম করে দিন, দায়েম করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।